আকাশে আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কিছু একটা দিয়ে শুরু করতে হয় প্রিয় দর্শক, কবিতা প্রেমী বন্ধুরা, তাই গুরুদেবকে দিয়েই শুরু করলাম। ভিন্ন চোখ আয়োজিত বিশ্ব বাংলা কবিতা সংখ্যার কবি এবং শিল্পীদের নিয়ে যে ইন্টারন্যাশনাল ভিজুয়াল পোয়েট্রি অ্যান্ড আর্ট কার্নিভাল 2020 শুরু হয়েছে, আজ তার 11তম পর্ব। আমরা আজকের যারা অতিথি রয়েছেন আমাদের সঙ্গে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছেন কবি, ছড়াকার, প্রাবন্ধিক, গবেষক এবং সাংবাদিকতায় একটি বিশেষ জায়গা তার রয়েছে গোলাম কিবরিয়া। ধন্যবাদ, স্বাগত। এরপরে আমি যাচ্ছি আজিজ ভাই, একজন স্থপতি, একজন আর্কিটেক্ট, একজন শিল্পী। তিনি লেখালেখি বাদ দিয়েছেন কবে শুরু করলে সেটা বলতে হবে জন্মেরও আগে। হ্যাঁ, উনি একজন দোভাষী। আমরা তো জানবো কাজল সেন। তার আরেকটি নাম রয়েছে, সেটা এখন বলবো না, তোলা থাকলো, তোলা নাম রয়েছে। কাজল দা একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার এবং তার সব থেকে মনে করি যে শক্তিশালীতম পরিচয় তিনি একজন সম্পাদক। এই সকলকে তিনি চড়িয়ে বেড়ান আর কি, চারিয়ে নিয়ে বেড়ান। হ্যাঁ, যাই আমরা চলে যাই। আমরা আসলে আমরা এরকম করে চাই, কাজলদা যেরকমটা বলছিলেন যে হ্যাঁ, আমরা এই প্যান্ডেমিকের সময় সমস্ত পৃথিবী যেখানে একটি জীবন এবং মৃত্যুর মধ্যখানে রয়েছে, অপেক্ষায় রয়েছে, সেই গড় অপেক্ষা অথবা জীবনের অপেক্ষা অথবা মৃত্যুর অপেক্ষা অথবা নতুন অপেক্ষা, ঠিক সেরকম একটি সময়ে কবি শিল্পীরা তারা কেমন করে পৃথিবীটাকে দেখে করে ভাবছেন, তাদের জীবনটাকে তারা কেমন করে উপলব্ধি করেছেন, কেমন করে তারা বাইরে সেই কথাগুলো কাছ থেকে আমরা জানতে চাই। আমি প্রথমে আমাদের কাজলদার কাছে যাচ্ছি। কাজলদা, আপনি একটু আপনার দীর্ঘ জীবন, শিল্প জীবন, দীর্ঘ জীবন, আপনি যদি একটু এই শিল্প জীবনের সংক্ষিপ্ত একটা রূপ আমাদেরকে বলেন, এই যাত্রার সংক্ষিপ্ত একটা ধরন আমাদেরকে বলেন। প্রথম বলি, আমি দশকের বিচারে 70 দশকের, আমার 1952 সালে জন্ম, এখন বয়স 69 হলো, কিন্তু 69টা আবার উল্টে দিলে ভুল, মানে খুব বিপজ্জনক, 97 হয়ে যাবে, কিন্তু যারা 82 তারা উল্টে দিলে 28 হয়ে যায়। তো আমার একটা কি বলবো, এই সময়ের একটা ব্যাপার আছে। আমার বাড়ি জামশেদপুরে। আপনারা আপনি টেনশন করবেন না, 2-3 বছর গেলেই 27 হয়ে যাবে বয়স। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই, আমি এখনো তরুণ। একদম, অবশ্যই। আমার বাড়ি হচ্ছে জামশেদপুরে। জামশেদপুর আপনারা জানেন যে শিল্প নগরী, বিশেষত টাটা কোম্পানির দৌলতে সারা বিশ্বেই তার খ্যাতি। সেই শিল্প নগরী থেকে সেই রবীন্দ্রনাথের রক্তকরবীর মতো যক্ষপুরী থেকে উঠে এসেছে সাহিত্য, শিল্প, সংস্কৃতি। তবে যদি আমার মূল বাড়ির কথা বলি, তাহলে কিন্তু আপনাদের পাশেই আমি থাকি। আমার দেশ হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম, যেখানে আমি সাতক্ষীরার মেয়ে। আচ্ছা, তো সেখানে আমাদের আদি বাড়ি ছিল। জানি। পিনু কোথায় বাড়ি? হ্যাঁ, আমি আসলে বৃহত্তর রংপুরে গাইবান্ধায়, উত্তরবঙ্গ। উত্তরা দক্ষিণ আজকে মিলে গেল। হ্যাঁ, মিলে গেল। তো আমার দাদু ছিলেন কাঙাল হরিনাথের শিষ্য।
এবং আরে লালনের বাবা। সাথেও তার সম্পর্ক ছিল। নামটা আপনারা নিশ্চয়ই জানবেন, জলধর সেন। সেখান থেকেই রবীন্দ্রনাথের জমিদারিতে তিনি জায়গাও পেয়েছিলেন, যেখানে আহা। বাড়ি করেছিলেন। আমার বাবার জন্ম সেখানে, কিন্তু দুর্ভাগ্যক্রমে গড়াই নদীর কবলে সেই বাড়ি চলে যায়। আমাকে কি লালন শোনাতে দিতেই হবে? লালন, আচ্ছা সেটা তো পরের কথা। তো যদি বলেন যে আমার, আমি সুযোগ নিলাম যে আমাকে লালনের গান গাইতে দিতে হবে। আচ্ছা অবশ্যই সে তো অবশ্যই নিশ্চয়ই অবশ্যই। গাইবেন। লালন তো আমাদের প্রাণের মানুষ। তো যদিও আমাদের এক সময় সেই জায়গা ছিল কুমারখালী, কিন্তু পরবর্তীকালে দাদু চলে আসেন কলকাতায়। কলকাতাতেই তার যাবতীয় কর্মকাণ্ড ছিল। তিনি ভারতবর্ষ পত্রিকা সম্পাদনা করেছেন এবং এছাড়াও আরো 7টি পত্রিকা সম্পাদক ছিলেন, হিতবাদী, বসুমতী ইত্যাদি ইত্যাদি। তো বলতে পারেন যে সেই দাদুর, তাকে তো দেখিনি, আমার অনেক আগেই তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তারই সেই যে সাধনা, সাহিত্যের প্রতি দায়বদ্ধতা, আজীবন মানে সাহিত্য রক্তের সেবা, মধ্যেই ছিল এটা। রক্তের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয় কিনা জানি না, কিন্তু মনের মধ্যে এটা প্রবাহিত হয়েছিল তার কথা শুনে শুনে। আর তিনি করেছিলেন ভারতবর্ষ পত্রিকা, আর জামশেদপুরে আমি করি কালীমাটি পত্রিকা। কালীমাটি হচ্ছে জামশেদপুরের আদি নাম। প্রথম এটা ছিল কালীমাটি, পরবর্তীকালে টাটা কোম্পানি হওয়ার পর স্টেশনটা হয় টাটানগর, আর জামশেদজি টাটা সেই নামে হয় জামশেদপুর। তো সেই কালীমাটি পত্রিকা আমি দীর্ঘ 42 বছর ধরে সম্পাদনা করছি। ইতিমধ্যে 106টি সংখ্যা প্রকাশিত হয়েছে। এছাড়া কালীমাটি অনলাইন, যেটা নেটে প্রত্যেক মাসে প্রকাশিত হয়। আর এছাড়া যে মুদ্রিত পত্রিকা, সেটা হয়তো আপনারা কেউ দেখার সুযোগ পাননি, কেননা আমাদের দুই দেশের মধ্যে এই আদান প্রদানটা একটা রাজনৈতিক বাধা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে আমরা পরস্পরের সঙ্গে পরিচিত হতে সবসময় পারি না। কিন্তু তবু বলবো যে কালীমাটি পত্রিকা হচ্ছে বাংলাদেশের পত্রিকা, সারা পৃথিবীর পত্রিকা, কেন তাতে লিখে থাকেন সারা বিশ্বের সাহিত্যিক এবং লেখকরা। আমি সেই জন্য গর্বিত, এবং মূলত বাংলাদেশে আমার দেশ হওয়ায় আজকে মনে হচ্ছে দেশের মানুষের সাথে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলছি। বাহ বাহ, পরে আবার কথা বলা যাবে। খুব সুন্দর। পশ্চিমবঙ্গের মধ্যে পড়লো না বিহারে পড়লো? আগে ছিল বিহার, এখন হচ্ছে ঝাড়খণ্ড। ও ঝাড়খণ্ড, মানে এই দিকটায়। হ্যাঁ, বিহারটা দুটো ভাগ হয়ে গেছে। না, ঝাড়খণ্ডের সাথে উড়িষ্যা একদিকে, একদিকে বাংলা, একদিকে বিহার, হ্যাঁ তিন আমি রাজ্যের সীমাকেই স্পর্শ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে আমার পড়াশুনো, কর্মজীবন, আমি অধ্যাপনা করতাম বাংলা সাহিত্যে। আর বাড়িও ওখানে, যদিও বর্তমানে আমি কলকাতায় আছি। কলকাতাতেও আমার একটা বাড়ি আছে। আসলে এসেছিলাম একটা অনুষ্ঠান উপলক্ষে মার্চ মাসে, তারপরই তো কোভিড-19 চক্করে পড়লাম, আর ফেরা হলো না। গত 4 মাস আমি কলকাতাতেই আছি। তবে নিজের একটা ফ্ল্যাট আছে বলে এখন মনে করি না যে বাইরে আছি, মনে হচ্ছে নিজের ঘরেই আছি। তবে একটা অসুবিধার কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে যেহেতু আমি এখানে আটকা পড়েছি, মানে আমার সমস্ত বইপত্র জামশেদপুরে আছে। আমার কাছে শুধুমাত্র আমার একটি মাত্র কবিতা সংকলন আছে। আমাকে যদি আপনারা অনুমতি দেন, তাহলে তার থেকে আমি 2-1টা কবিতা পড়ে শোনাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমরা তো কবিতা শুনবোই, সবার কাছেই শুনবো। আজকে আজিজ ভাইকেও কবিতা পড়তে হবে, উনি কেন ছেড়ে দিয়েছেন সেই জবাব দিয়ে আজকে করতে হবে, নাহলে তার কাছে আমি ছাড়তে। আজিজ ভাই একটু বলেন, আমরা একটা শর্ট, তার জার্নির একটা ছোটখাটো একটা পেলাম। আজিজ ভাই যদি একটু বলতেন। আগে পিনু বলে নিক, তারপর আমি বলি। আচ্ছা ঠিক আছে, যেটা বলেন। ওকে পিনু ভাই। হ্যাঁ ঠিক আছে। সবাইকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে বলি, সেটা হচ্ছে এই করোনা কালে তো আমরা বিপর্যস্ত অবস্থায় রয়েছি, এবং স্বাভাবিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন
সবকিছু বিপর্যস্ত। সেই মুহূর্তে আহ, ভিন্ন চোখ যে আজকে আমাদের মধ্যে যোগাযোগ স্থাপনের একটি প্রয়াস গ্রহণ করেছেন, সেজন্য সম্পাদক কবি আলী আফজাল খানকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এখানে একটু না বললে হয় না যে আলী আফজাল খান এর আগে অনেকগুলো কাজ করেছেন, যে কাজগুলো শুধু প্রকাশনার দিক থেকে নয়, বাংলা কবিতা, সাহিত্য, সাক্ষাৎকার ইত্যাদি বিষয় নিয়ে তিনি করেছেন উল্লেখযোগ্যভাবে। তার প্রকাশনা সৌন্দর্য একটু আলাদা বৈশিষ্ট্য নিয়ে উচ্চকিত হয়েছে, পাশাপাশি লেখার দিক থেকেও খুবই উজ্জ্বল মাপের। আবার সেই সূত্র ধরে আলী আফজাল খান একটি উল্লেখযোগ্য কাজ করেছেন আজকে বাংলা বিশ্ব কবিতার সংখ্যা। ভারতবর্ষের 50 জন কবি আর বাংলাদেশের 50 জন কবির কবিতা নিয়ে, তাদের জীবনী নিয়ে করছেন, এই জন্য তাকে অভিনন্দন জানাই। আর পাশাপাশি আমি এইটুকু বলতে চাই যে আমার পরিচয় না দিলে নয়, ঠিক না। আমরা তো একে অপরকে চিনি, তবু বলি, সবাই শৈশবের কথা বলেছেন। আমার জন্মস্থান ছিল গাইবান্ধা উত্তরের শহর, ছোট শহর। সেখানে আমি বেড়ে উঠেছি, সেখানে প্রাইমারি প্রাথমিক স্কুলে পড়াশোনা করেছি, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে পড়াশোনা করেছি, তারপর গাইবান্ধা সরকারি কলেজ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স মাস্টার করে আমি 1984 সালে পরীক্ষা রেজাল্ট বের হওয়ার আগে ঢাকায় চলে আসি। গ্রাহ্যদানের জন্য, পেশার কারণে আমি এখানে থিতু হয়ে পড়ি এবং ঢাকা থাকা শুরু করি। আমাদের শৈশবটা যখন কাটে রাজশাহীতে, গাইবান্ধা, তখন আমরা লেখালেখির সঙ্গে যুক্ত। তখনই আমরা লেখা পাঠাচ্ছি গাইবান্ধা থেকে, জাতীয় পত্র পত্রিকায় রাজশাহী থেকে পাঠাচ্ছি, ছাপা হচ্ছে। তখন তো এমন একটা অবস্থা ছিল যে একটা পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে দিতে হতো লেখা, সেজন্য অপেক্ষা করতে হতো 1 মাস 2 মাস কবে লেখা ছাপা হবে। এবং লেখা ছাপা হওয়ার পর বেশ একটা আনন্দ, উদ্দীপনা আমরা পেয়ে যেতাম। আমি শুধু এটুকু বলতে চাই ইতিহাসগত দিক থেকে পর্যবেক্ষণ করে, যে যদি আমি গাইবান্ধার ছেলে, গাইবান্ধা যখন আমার জাতীয় পত্রিকায় লেখা ছাপা হতো তখন একটা আলোড়ন তৈরি হতো গাইবান্ধার শিল্প সাহিত্যের মানুষের মধ্যে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন থেকে লেখা পাঠাতাম, হয়তো দাদা ভাই লেখা ছাপা হলো, তারপর অন্যরা ছাপলেন, আবুল হাসান ভাই ছাপলেন সংবাদে, এইভাবে উল্লেখযোগ্য সাহিত্য সম্পাদকরা যখন লেখা ছাপতেন, তখন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে পরিবেশে, সাহিত্য পরিমণ্ডলে একটা আলাদা ধরনের আনন্দ বয়ে যেত, আমরা একটু মর্যাদাশীল হয়ে উঠতাম, এবং সেই অনুভবটুকু হয়তো এখন আমরা অনুভব করতে পারব না। আর একটা কথা হচ্ছে যে আমি ঢাকায় এসেই 1984 সালে প্রথম আমার কবিতার বই বের হয়। এখন সাইরেন বাজানোর সময়, আপনারা জানেন সেই সময় এরশাদ বিরোধী আন্দোলন ছিল তখন, এবং সেই আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের কবিতা লেখা তখন অনেকটা আমরা এগিয়ে নিয়ে যেতাম, এবং সেই কারণে বইয়ের নাম হয়েছিল এখন সাইরেন বাজানোর সময়। আমি একটু কৃতজ্ঞতা জানাবো যে এই বইটি বের হয়েছিল বাংলা বাজার থেকে, পাণ্ডুলিপি প্রকাশনা থেকে। আমাদের 3 জনের বই বের হয়েছিল একসঙ্গে সেই সময়, নির্মলেন্দু গুণ, আমার, আর কবি মাসুদ বিভাগী। কবি মাসুদ বিভাগী 70-80-র কবি, তিনি এখন পৃথিবীতে নেই, কিছুদিন আগে মারা গিয়েছেন। তার প্রতি আমি এই সূত্র ধরে শ্রদ্ধা জানাই। এইভাবে আমাদের বই প্রকাশনা শুরু হলো ঢাকা এসে। তার পরবর্তীতে আমাদের অনেক লেখালেখি হয়, অনেকগুলো বই বের হয়, প্রায় 26টি বই আবার বের হয়। শিশু একাডেমি থেকে ছড়া বই বের হয়, বাংলা একাডেমি থেকে গবেষণা গ্রন্থ, প্রবন্ধের বই বের হয়, এবং অন্যান্য জায়গা থেকেও প্রবন্ধ, তারপর কবিতার বই বের হয়। এইভাবে এখন আমার ঝুলিতে 26টি বই, বিভিন্ন ধরনের বই রয়েছে আর কি। এইভাবে আমাদের বেড়ে ওঠা, এবং আমরা ঢাকায় এসে আবার বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যাই। এটা বলা যায় যে এরশাদ বিরোধী আন্দোলনের পটভূমিতে জাতীয় কবিতা পরিষদ তৈরি হয়। সেই কবিতা পরিষদের সাথে আমি যুক্ত ছিলাম বহুদিন, প্রায় 10 বছর আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, বিভাগীয় সম্পাদক ছিলাম, প্রায় 20-25 বছর একনিষ্ঠভাবে এর সঙ্গে যুক্ত ছিলাম। তো এইভাবে আমাদের জীবন ঢাকায় অতিবাহিত হয়, এবং ঢাকায় বিভিন্ন উল্লেখযোগ্য পত্র পত্রিকায় সংকলনে লেখা ছাপা হয়।
লেখা প্রকাশ হয়। এইভাবে আমরা আসলে বেড়ে উঠি এবং এখন আমরা লিখে যাচ্ছি। আমরা মনে করি আমাদের জীবনের প্রধানতম লক্ষ্যই হচ্ছে লেখালেখি করা। সেই কারণে আমরা পেশাকে আমরা উল্লেখযোগ্যভাবে ভাবিনি, পেশাকে আমরা খুবই গুরুত্ব দেইনি এবং পেশাকে দূরে ঠেলে দিয়ে শুধু কবিতার ক্ষেত্রে মনোনিবেশ করার জন্য আমরা সার্বক্ষণিকভাবে ছিলাম এবং এখনো আছি। এইভাবে আমাদের লেখক জীবন শুরু হয়, এখনো চলছে, এখনো প্রবাহ। ধন্যবাদ। এটা সত্যি একটা অনুকরণীয় ব্যাপার। মানে এখানে আজকে যারা তিনজনই আছেন, এত তারা নানান বিষয়ে অভিজ্ঞ তারা, এবং মানে তাদের প্রায় পুরো জীবনটা ধরে তারা এই কাজ করে যাচ্ছে এবং নিবিষ্ট চিত্তে, একাগ্র চিত্তে, এবং যেন তাদের কিছু যায় আসে না কি হলো না হলো, পৃথিবীতে কে কি বললো না বললো, কে তাকে পাত্তা দিল না দিল। আমার আমার ঠিক এরকম মনে হয়েছে তাদের সম্পর্কে। আমি ইবনে ভাইকে বহু বছর ধরে চিনি, এমন মাটির মানুষ আমি কম দেখেছি। আর দুজন সম্পর্কে আমি গত কয়েকদিন ধরে যেহেতু তাদের সঙ্গে আমাকে বসতে হবে, আমি একটু স্টাডি করার চেষ্টা করেছি। তো আমি মানে আমি সমৃদ্ধ হচ্ছি তাদের সঙ্গে আমি বসতে পেরেছি, এবং অনেক দর্শক আমাদের সঙ্গে অনেকেই যোগ দিচ্ছেন। এবং ভিন্ন চোখের এই আয়োজনগুলোর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনুষ্ঠানগুলো থেকে যায়, অনেকে নানা কারণে যোগ দিতে পারেন না, দেখতে পারেন না, নানা কাজ, কিন্তু এগুলোর কিন্তু একটা ভিউয়ার্স আছে, মানুষ কিন্তু দেখে খুঁজে খুঁজে, হয়তো যে আজিজ সাহেব ভাই কোথায় কথা বলেছেন বা কাজল দা, অঞ্জন দে একজন আছেন, তিনি দেখছি শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। তারপরে ফায়ামো খান বলেছেন যে ভালো লাগছে। আমিনুল ইসলাম সেলিম বলেছেন যে ভিন্ন চোখের আয়োজনগুলো সবসময় ব্যতিক্রমী এবং সুন্দর। আসলেই তাই, যে একদিন ধরে না, বইমেলা যখন তাদের একটি বইয়ের স্টল থাকে তখন সেটা আলাদা, একটি লোগো যখন থাকে আলাদা, একটি কবিতার বই, কবিতার সঙ্গে চিত্রকলার, যেটা আমি আসবো আজকে, সেই সংযোগ তৈরি করা, শিল্পের আর্ট, হোয়াট ইজ আর্ট, সেই শিল্পটাকে নিয়ে, শিল্পের নানান মাধ্যম, বিশেষ করে চিত্রকলা এবং কবিতা, সব থেকে কঠিনতম দুটো মাধ্যম, সে দুটোকে নিয়ে ভিন্ন চোখ নানাভাবে কাজ করে যাচ্ছে। আমরা একটু আজিজ ভাইয়ের জার্নিটা শুনতে চাই। আমি কিন্তু ওই কে কোথায় ছিলেন পড়ে মানে বই এগুলো জানি, আমি তাদের আরো নিজস্ব অন্তর্গত জার্নিটা বেশি করে জানতে চাচ্ছিলাম। ওগুলো আমি নিজেই বলে দিতে চেয়েছিলাম, তবু আমরা জেনেছি আপনাদের মাধ্যমে, কোনো সমস্যা নেই। আজিজ ভাই যদি একটু বলেন আপনার এই বিচিত্র জীবনের কথা, জার্নির কথা। আমি কিন্তু মূলত একজন ভাস্কর শিল্পী। আমি ঢাকার চারুকলা থেকে 81 সালে গ্রাজুয়েট করি। এরপরে পিকিংয়ে চলে গেলাম স্কলারশিপে। জি। ওখানে মাস্টার্স করলাম, ল্যাঙ্গুয়েজ শিখলাম 1 বছর, ব্যাস এই তো। ভাস্কর্যের কাজ পরবর্তীতে ওভাবে আর এগোয়নি, খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়েছে, কারণ প্রত্যেকে তো লাইফস ম্যাটার, তো তাই না, আর্নিং এর একটা ঠিক থাকতে হয়। তো বাংলাদেশে তো আমি যে সময় ফিরে এসেছি চীন থেকে, অবস্থা তেমন, শিল্প ইসের জন্য অবস্থা তেমন ভালো না। তো চীনা ভাষাটা যেহেতু আমার দখলে ছিল, আমি দোভাষীর কাজ করেছি একেবারে 2013 সাল পর্যন্ত। অনেক বছর আমি ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় আমি দোভাষীর কাজ করেছি। তো এইভাবে এগোচ্ছে। লেখালেখিটা 1974 সাল থেকে, 1974 আমি যখন স্কুলে পড়ি তখনই আমি লেখালেখি শুরু। চারুকলাতে সেটা বন্ধ হয়ে যায় লেখাটা। তারপরে যা হোক, পিকিংয়েও তেমন এগোয়নি, কিন্তু দেশে ফেরার পরে খুলনা শহরে একটা আড্ডা জুটে যায়। সেখানে আমাদের সিনিয়র এক স্যার ছিলেন, রিটায়ার্ড, ওনার উৎসাহে কিন্তু আবার লেখালেখি শুরু হয়ে যায়। তো এইভাবে চলছে। আমি পেশাদার লেখক নই, আমি বলা হচ্ছে অপেশাদার আর কি। গল্প, কবিতা এগুলো অনেক আছে। গত ফেব্রুয়ারিতে আমার দুটো বই একসাথে বের হয়েছে। একটা আত্মজৈবনিক। একটা বইয়ের কথা আমি বলতে চাই নামটা, 71 আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমি এই বইটা নিয়ে আমি শুনতেও চাই আসলে, যে একটা মানুষ এত জীবন ভরে একটি প্রথম বইটা বের হচ্ছে, 71 আমার জীবনের শ্রেষ্ঠ সময়। মনে করি যে এই আত্মজৈবনিকের মধ্যে দিয়ে হয়তো আমাদের প্রজন্ম অনেক কিছু জানতে পারবে, কারণ আপনি একজন শিল্পীর চোখে তার 71টা কেন শ্রেষ্ঠ সেটা আমি একটু জানতে চাই। আপনি শেষ করেন আগে। 71টা তখন 14 বছর বয়স মাত্র। তার আগের বছর বাবাকে হারিয়েছি। তো ঢাকার মতো খুলনা শহরে খুব ডামাডোল,
এই গুলি হচ্ছে, এই মরছে। আমি তো 21শে ফেব্রুয়ারির দিনে একটা গুলি করলো ডাইরেক্ট, আমার সামনে লোকটা পড়ে গেল, আমি পালালাম। এরকম একটা অবস্থা থেকে শুরু হলো ধাওয়া পাল্টা ধাওয়া, এ ধরনের অবস্থা। 24শে মার্চ রাত্রেই আমরা খবর পেলাম ঢাকায় অ্যাটাক শুরু হয়ে গেছে। আর 25শে মার্চ তো জানলামই যে ঢাকায় কি ধরনের কি অবস্থা হয়েছে। শেখ সাহেব নেই, শেখ সাহেবকে ধরে নিয়ে গেছে। এইভাবে এপ্রিল মাসের 1 তারিখে বোধহয় আমরা পালালাম, কারণ আমাদের বাড়ির খুব কাছে মিলিটারি ক্যাম্প হয়েছিল। সেখান থেকে এক রাউন্ড গুলিও করলো, রাস্তার থেকে লোকজন ছটকে ছিঁড়ে। এর মধ্যে আমি দেখলাম যে কিছু হিন্দুকে রাস্তায় মেরে ফেলা হয়েছে এবং শুয়ে রাখা হয়েছে। হাজার হাজার লোক ওটা দেখতে আসছে ভোরবেলা। ওগুলো দেখে মন আরো খারাপ হয়ে গেল। তো মাকে বললাম, আমাদের কোনো ভাড়াটেই নেই, 6টা-7টা ভাড়াটে সবাই চলে গেছে। মাকে বললাম যে কি করা যায়। এইভাবে আমরা গ্রামে পৌঁছলাম, রামপাল যেটা উপজেলা। ওখানে পৌঁছে দেখি আর এক কাহিনী। মংলা পোর্টে একটা গান বোট আছে, সেই গান বোট থেকে মিলিটারিরা নামবে, কিন্তু লোকালরা নামতে দেবে না। তো এই অবস্থায় তখন আমাদের বাড়ির সামনেই থানা, সেখান থেকে রাইফেল চলে গেছে। আমি গিয়ে দেখি বন্দুকের গুলি গোছাচ্ছে, লোকজন রেডি হচ্ছে সব। ওখানে ওই যে লেফটেন্যান্ট জিয়া ছিল, হ্যাঁ, তারপরে মেজর জলিল, এরা সবাই ওইখান থেকে আমাদের বাড়ির উপর দিয়েই লোকজন জড়ো করে তারপর গেছে। ওখানে গিয়ে একটা যুদ্ধ অবস্থা, এবং মিলিটারি কিন্তু 2 দিন বাদেই ঠিক গানবোট নিয়ে চলে এলো। এবং সেটা একটা আতঙ্কজনক পরিস্থিতি ওই বইয়ের মধ্যে বর্ণনায় আছে, যে কামানটা ঘুরিয়ে ধীরে ধীরে আমাদের বাড়ি, আমাদের একমাত্র বিল্ডিং ওখানেই দোতলা, যেই স্থির করলো, আমরা উপর থেকে 14-15 জন একেবারে ভেঙে চুরে নিচে নেমে এলাম। এখন নিচে এসে কি করব এখন আমরা? আমাদের পাশেই গাছপালা, গ্রাম, এগুলো না, ওটা হেঁটে যেতে গেলে আরো টাইম নেই। আমার মা এই 17-18 জনের টোটাল বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, এদের আমার বড় ভাই পালালেন মোটরসাইকেল নিয়ে, এবং তিনি যাওয়ার সময় বিদায় নিয়ে গেলেন অনুষ্ঠানে, যে আমাদের দেখা নাও হতে পারে, কারণ তিনি তো মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন। আমার মা খুব উঁচু গলায় বললেন যে আমরা সেখানে সবাই যে আছি সবাই মরবো একসাথে, আমরা কেউ বাঁচবো না, তো তোমরা কেউ ভয় আমার পেও না। গায়ের দর্শন কাটা দিচ্ছে দাদা। আমরা তো তো দেখিনি, সেটাই। মানে আমরা তো শুনেছি, আমাদের জানা হলো দেখ, মানে কল্পনা থেকে, স্মৃতি থেকে। আপনি যখন গল্পটা করছেন, আমার মার কাছে আমার 2 মামা মুক্তিযোদ্ধা, এক চাচা মুক্তিযোদ্ধা। আমার মা গেরিলা বাহিনীতে ট্রেনিং করেছিলেন, যাই হোক। কিন্তু আপনি যখন বলছেন, মনে হচ্ছে ভিজুয়াল গুলো ভেসে আসছে। এবং এটা 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 আসলে এটা আসলে যে না দেখেছে, যে উপলব্ধি করতে না, ঠিক আছে, তার আসলে সে আসলে কতটুকু তার মানুষ হিসেবে তার অস্তিত্ব কতটুকু, সেটা নিয়ে আমার সংশয় রয়েছে। বুঝবে না, মানে তারা বুঝবে না। ধন্যবাদ আসলে যে এই গল্পগুলো, মানে এই আড্ডা, এটাও হ্যাঁ, এটাও এটা জীবনের অনিবার্য অংশ। সেটাই। এবং আমার এর মাঝে তো শহরে যাওয়া, আবার আসা, এসব চলছে। একেবারে শেষে যখন খুলনায় বম্বিং শুরু হয়ে গেল, আমরা আবার পালিয়ে এলাম, আমরা মুক্ত অঞ্চলে এসেছি। ফিরে গেলাম 19 বা 20 তারিখে, খুলনা মুক্ত। এই সময় রেড ক্রসের থেকে স্কাউটদের জড়ো করলো আমাদের 5-6 জনকে। স্কাউটরা গিয়ে আমার জীবনের সব থেকে উল্লেখযোগ্য কাজ হচ্ছে আইসিআরসি, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসে ওই 14 বছরের আরো কয়েকজন ভালো 15-16 বছরের একজন স্কাউট লিডার, এরা মিলে টোটাল ক্যাম্প, রিলিফের ক্যাম্প চালানো। ওই ছোট বয়সে আমাদের গ্রামে পাঠানো হলো সিনিয়রদের সাথে। সেখানে আমরা 5-6 দিন, ফিরে এসে আবার বিহারি ক্যাম্পে, সেখানে ওই গম এগুলো পুষতে হয়। এই যে প্রায় 1.5 মাসের মতো আমরা ভিজিট ছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে আমার ওই বয়সে মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স না, বা রাস্তাঘাট চিনি না, মায়ের কাছে ঘুমাই তখনও। তো আমার কাছে মনে হলো যে আমি খুব দুর্দান্ত একটা কাজ করেছি। এই বুড়ো হয়ে, বুড়ো বয়সে মনে হয় যে আমি যুদ্ধ যেতে পারিনি বটে, গোয়েন্দা সার্ভিস দিয়েছি, গোয়েন্দারা এসছে, তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখিয়ে দেওয়া, সেগুলো করেছি। কিন্তু আমি এই যে ফিরে আসা হাজার হাজার লাখ রিফিউজি, তাদের যে খাবার দেওয়া, গুছিয়ে দেওয়া, তাদের কম্বল দেওয়া শীতের মধ্যে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমার মনে হচ্ছে যে আমি একজন সহযোদ্ধা,
এবং আমি কোনো মতে কম না। তো লেখালেখিটা যেভাবে চলছিল সেটা ওই প্রফেশনালি ওরকম ভাবে হয়নি। তো প্রচুর আছে, লেখা প্রচুর আছে, ছাপিয়েছি একটা কবিতার বই, এবং এই দুর্যোগ মহামারীকালে ও বইটাও পড়ে আছে আফজালের অফিসে। আর আমার কাছে যেগুলো ছিল সেগুলো তো বিলিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায়। তো আমার কাছে এখন নেই ওটা পড়ার মতো, বলার মতো। তো মার্চ মাস থেকে শুরু করে এই জুলাই মাস পর্যন্ত আমি খুব সামান্যই লিখেছি, একটা মানসিক তাড়না ভেতরে ভেতরে খুব সামান্য লিখেছি আর কি। তো আমি কি এর মধ্যে একটা পড়ে শোনাবো? হ্যাঁ, আমরা শুনবো, আমরা সবার পড়াই শুনতে চাই। আমরা আরেকটু কাজলদার কাছে যাচ্ছি, এর পরের বার আমরা সবার একটু লেখা শুনবো। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে আমাদের ভিন্ন চোখের যে আয়োজন, সেখান থেকে সকল কবি, শিল্পী এবং সকলের পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি। এবং আমি একই সাথে পিনু ভাইকে স্যালুট জানাচ্ছি, কারণ তিনি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ না পারলেও অপ্রত্যক্ষ ভাবে সহযোগিতা করেছেন বলে আমি জানি, এবং বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তিনি ছিলেন। ৭৫ পরবর্তীতে বঙ্গবন্ধু মৃত্যুর পরে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় ৭৫ থেকে ৭৭, ২ বছর তাকে নিয়ে কবিতা লেখা, সেগুলো ছাপা হওয়া, এসব কারণে। তো এই এই কবিতা কিন্তু আসলে কবিতা শুধু লিখলেই কবিতা হয় না। আপনি কবিতা লেখেননি তাতে কিছু যায় আসে না, শুধু ছবি আঁকলেই কিন্তু শিল্পী হয় না। এটা আমি খুব ছোট মানুষ, কিন্তু আমি মনে করি একজন কৃষক, সে কিন্তু তার ধানের যে ফুল ফলায় ওটাই তার কবিতা। হ্যাঁ, একজন যে ধান যে মানে সিদ্ধ করে চাল বানাচ্ছে, কতটুকু মেজারমেন্টে তাপ দিয়ে, কতটুকু সিদ্ধ করে, কতটুকু গরম করে, কতটুকু ভাঙায়, ঝেড়ে কুলায় ঝাড়তেছে, যে ওটার যে ছন্দ, ওটা কিন্তু একটা কবিতা। জীবনের মধ্যেই কবিতা রয়েছে, হয়তো আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। কিন্তু আপনাদের মতো যারা যোদ্ধা, তাদেরকে আমরা বিশেষ করে, যে তারা একই সঙ্গে তারা জীবনকে রচনা করেছেন, একই সঙ্গে তারা রাষ্ট্রকে, দেশকে রচনা করেছেন। এই জন্য আমরা এবং একই সঙ্গে যারা সকলেই যারা এ ধরনের করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে, তাদের সকলকে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সালাম জানাচ্ছি। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কি ধরনের সহযোগিতা ছিল মুক্তিযুদ্ধে, সেটা আমরা সকলেই জানি। সেখানে সেই সহযোগী যারা যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে আমরা বলছি করোনা যুদ্ধ, যদিও এটাকে যুদ্ধ বলাটা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক আমি জানি না। আজকে একটি লেখা পড়লাম, খুব ভালো লাগছে, শ্রদ্ধা নিবেদন করছি। জয়া ঘটক লিখেছেন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো এই সংগ্রামের মধ্যে, এই করোনার যুদ্ধের মধ্যে, যেই ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসন, সকলেই, সকল দেশে যারা তাদের জীবনটাকে উৎসর্গ করে বাজি রেখে কাজ করছেন, তাদের প্রতি আমরা সালাম জানাই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। কাজল দা, আপনি যদি আপনার কবিতা শোনাবেন একটু, আর আপনার গল্প বলছিলেন, আপনার তো নানা ধরনের কাজ। আমার একটা জানার ইচ্ছা ছিল প্রধানত, যে আপনি যে 40 বছর ধরে টানা একটা পত্রিকা সম্পাদনা করেছেন, এর মধ্যে একটা ভীষণ উল্লেখযোগ্য, শেয়ার সবার সঙ্গে, হয়তো অনেক ঘটনা, লক্ষ ঘটনা, একটা ঘটনা আমি জানতে চাই, এবং আপনার স্থিতি, যে এত লম্বা জার্নির, এটা কিভাবে সম্ভব, সাথে একটি কবিতা। আর আমি কিন্তু বলেছিলাম যে আপনারা নিজেরা নিজেরা যদি আরেকটু কথা বলেন, দ্যাট উইল বি বেটার, আরো সুন্দর হবে সেটা। আমিও তাই মনে করি যে একটু আড্ডার মেজাজে চলে যাই। জি, প্রথম বলি অবশ্যই যে আপনি যে কথাটা বললেন, যে প্রত্যেকেই কবি, প্রত্যেকেই শিল্পী, প্রত্যেকেই লেখক, প্রত্যেকটি মানুষ কিন্তু ছবি আঁকে নিজের মতো করে, প্রত্যেকটি মানুষ মনে মনে আঁকে, প্রত্যেকটি মানুষ কবিতা লেখে, গল্প লেখে, এবং যে সমস্ত অভিমত প্রকাশ করে, সেটা রাজনৈতিক, সামাজিক যাই হোক না কেন, সেগুলো একটা প্রবন্ধেরই যেন প্রতিরূপ। অর্থাৎ প্রত্যেক মানুষ কিন্তু সৃষ্টিশীল, কেবল সে সঠিকভাবে হয়তো সেই বিষয়ে শিক্ষা লাভ করেনি, তাই সেটাকে প্রতিষ্ঠিত করতে পারেনি। কিন্তু নাহলে প্রত্যেকটি মানুষ জন্মগতভাবে শিল্পী, লেখক,
এবং প্রত্যেকেই দেখবেন আমরা গান গাই, গলায় সুর থাকুক বা না থাকুক, আমরা কিন্তু সঙ্গীত শিল্পীও। তো এইরকম যেমন আমি দাদা প্রথমেই প্রমাণ দিয়েছি। গান তো শুনলাম। তো এখন কথা হচ্ছে যে তবু আমরা কিছু জনকে লেখক বলি, কবি বলি, চিত্রশিল্পী বলি বা ভাস্কর বলি, কারণ তারা সেই বিষয়ে কিছুটা স্বভাবগতভাবে আর কিছুটা প্রশিক্ষণের দ্বারা তার উপরে দক্ষতা অর্জন করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটা দিন কিন্তু পৃথিবী বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, আর তাই কোনো সৃষ্টিও তার পূর্ব রূপে থাকতে পারে না। আজকে যদি একটা সৃষ্টি করি সেটা কিন্তু আগের সৃষ্টির থেকে এগিয়ে থাকা, যারা সেটা পারেন না তারা পিছিয়ে যান। আপনারা জানেন কবি স্বদেশ সেনের কথা। স্বদেশ সেনকে বলতে পারি তিনি আমার একজন শিক্ষক, গুরু। তার কাছে আমি সাহিত্যের শিক্ষা বা পাঠ নিয়েছি। তিনি একটা কথা বলতেন, তিনি কবিতাই লিখতেন, তিনি একটা কথা বলতেন যে কাজল, তুমি কতটা ভালো লিখছো সেটা কিন্তু আমার বিচার্য নয়। তুমি ভালো লিখতেই পারো, তাতে কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে যে তুমি নতুন কিছু লিখছো কিনা, তুমি আজকে যেটা লিখবে সেটা গতকালের লেখা থেকে আলাদা হলো কিনা, তুমি নতুন কিছু করতে পারছো কিনা। অর্থাৎ এই যে নতুনত্বের দিকে প্রতিটা মুহূর্তে আমাদের যাত্রা, এই যাত্রাটাই হচ্ছে একজন শিল্পীর জীবনের যাত্রা। সে আরো পরিণত হচ্ছে, আরো অভিজ্ঞ হচ্ছে, নতুন কিছু সৃষ্টি করছে। প্রাসঙ্গিকভাবে বলি, কবিতার ক্ষেত্রে একটা নতুন ফরম্যাট আমি তৈরি করেছি, ইতিমধ্যে তার বইও বার হয়েছে। সেটা হচ্ছে ঝুড়ো কবিতা। ঝুড়ো গল্পও আছে, ঝুড়ো কবিতা। এই দুটো কিন্তু বাংলা সাহিত্যে শুধু নয়, বিশ্ব সাহিত্যের ক্ষেত্রেও একেবারে অভিনব বলা যেতে পারে। যেমন আমরা জীবনটা কিভাবে দেখি, একটা জীবন কি মনে হয় যে সেটা সম্পূর্ণ, বা একটা জীবন কি পরিপূর্ণতা লাভ করে? আমি মনে করি করে না। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন যে যে ফুল না ফুটিতে ঝরিল ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, তারও কিন্তু সৃষ্টির উদ্দেশ্য সার্থক হয়েছে। কেননা প্রত্যেকটি সৃষ্টি অপূর্ণ, প্রত্যেকটি সৃষ্টি অসমাপ্ত, অসম্পূর্ণ। আর তাই আমরা যদি বলি যে আমরা একটা লেখার মধ্যে একটা সম্পূর্ণ জীবনকে ধরবো, সেটা ধরা যায় না। একটা সম্পূর্ণ গল্পকে ধরবো, একটা কবিতাকে ধরবো, সেটা হতে পারে না। সেটা অনেকটা হচ্ছে কিরকম, ঝরে পড়া গাছ থেকে যখন ফুল ঝরে পড়ে, ফল ঝরে পড়ে, সেটা হয়তো পরিপক্ক হয়নি, সেটা পূর্ণ বিকশিত হয়নি, তবু তার একটা মূল্য আছে। ঠিক এই ভাবনা থেকে আমার আরেকজন শিক্ষক, তিনি হচ্ছেন প্রয়াত, দুজনেই প্রয়াত, স্বদেশ সেন এবং সমীর রায়চৌধুরী, যিনি একসময় হাংরি আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন। আপনারা জানেন মলয় রায়চৌধুরী, সমীর রায়চৌধুরী। এই সমীরদার সাথে আমি এই আমার ভাবনাটাকে শেয়ার করি, এবং সেখান থেকেই আমাদের আলোচনায় জন্ম নেয় ঝুড়ো গল্প। আপনি আপনাদের শুনলে ভালো লাগবে যে ইতিমধ্যে কালীমাটি অনলাইনে আজকে 80টা সংখ্যা বেরিয়ে গেছে। প্রত্যেক সংখ্যায় ঝুড়ো গল্প প্রকাশিত হয়, এবং ইতিমধ্যে 2টি সংকলনও প্রকাশিত হয়েছে। এবং আজকে ঝুড়ো গল্প অন্যান্য ফরম্যাটের মধ্যে একটা জায়গা করে নিচ্ছে। ঠিক একইভাবে ঝুড়ো কবিতা, কোনো কবিতাই কিন্তু শেষ হয় না, একটা জায়গায় থেমে যায় কিন্তু অসম্পূর্ণ। তারপরেও তার কিন্তু আরো কিছুটা যাত্রা থাকে বা থাকেই। কোনো একজন কবি বলেছিলেন যে আমি সারা জীবনে একটা কবিতাই লিখেছি। পিনু ভাই কি এটার সাথে একমত? এই যে কাজলদা যেটা বলছেন যে থেমে যায়, শেষ হয় না, এটার সাথে কি আপনি একমত? আপনি কি মনে করেন? উনি কি শেষ করেছে? এখন তো মাঝখানে এন্ট্রি নিতে পারে, হতে পারে, আবার বলবেন। কাজলদা তো ভালো বলেছেন, এবং তার
দৃষ্টিভঙ্গি শিল্প সাহিত্য সম্পর্কে সেটা অবশ্যই তিনি উপস্থাপন করেছেন। কাজল দাস সাহেবকে একটু বলে রাখি যে ওনার কালামাটি পত্রিকা, এটা অনলাইনে আমরা কালেমাটি আমরা পেয়ে থাকি আর কি রেগুলার। অনেক ধন্যবাদ এর জন্য। কিন্তু এখন তো শিল্প সাহিত্যের বিষয়টা এবং এর ফিলোসফি, দার্শনিকতা, চিন্তা, দৃষ্টিভঙ্গি এক এক লেখকের এক এক রকম। আমি যেমন এই যুগে আমি যেটা মনে করি যে এই যুগে লেখক হবেন আধুনিক মানুষ। আধুনিক মানুষ মানে যুক্তিবাদী, অসাম্প্রদায়িক, বৈজ্ঞানিক চিন্তা চেতনার পরিপূর্ণ মানুষ, এবং এই সভ্যতা এগিয়ে নেওয়ার জন্য ধর্ম, বর্ণ, জাতি ঊর্ধ্বে থেকে তার যে ভাবাদর্শের লড়াই, সেটা আধুনিক কবি লেখকরা চালিয়ে যাবেন বলে আমি মনে করি। এবং পাশাপাশি তার সময় কাল, তার দেশ চেতনা, এগুলো তো অবশ্যই আনতে হবে। এখানে আবু সৈয়দ আইবের একটি কথা মনে পড়ে গেল। তিনি কবিতা প্রসঙ্গে বলেছিলেন যে সেই কবিতাই মহৎ কবিতা, যে এটা আজকের কবিতা হয়ে আগামীকালের হবে এবং ভবিষ্যতের হবে। এই কথাটা বলেছেন। এটা বলার কারণটা হচ্ছে প্রত্যেক লেখকেই তার সময়কালকে অবলোকন করেন, মূর্ত করে তোলেন। এটা বিখ্যাত লেখকদের এটা দেখা যায়। এটা আমরা আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা লক্ষ্য করব যে সেই মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সব, তার একটি কথা আছে যে মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যা কিছু অভিজ্ঞতা আসে সেটা অন্যর কাছে প্রমোহমান করার জন্য, উপস্থাপনের মধ্য দিয়ে এক ধরনের সম্পর্ক স্থাপনের জন্য আমি লেখালেখি করি। আরেকটি উদাহরণ আমি দিয়ে নেই, তার একটি খুবই গল্পের মতো একটা কথা আছে তার প্রবন্ধে, যে লেখক হবেন খুবই সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিজাত, পর্যবেক্ষণমূলক জ্ঞানের অধিকারী। তিনি একটা উদাহরণ দিয়ে বলেছেন যে আমরা অনেকে বাজারে যাই মাছ কিনতে যাই, কিন্তু আমরা মাছ কিনে চলে আসি যারা আমরা সাধারণ ক্রেতা। কিন্তু লেখক হবে সেই, উনি দেখবে যে কি ধরনের মাছ আজকে বিক্রি হচ্ছে, কে পচা মাছটা কিনছে, আবার কে পচা মাছটা কুড়িয়ে তার ব্যাগে নিচ্ছে তার জীবন এবং খাবে কালকে, তারপর সেই মাছটা বেশি দামে কে কিনছে। এই যে বাজারে গিয়েও লেখক তার পর্যবেক্ষণমূলক দৃষ্টিভঙ্গিকে গভীর করবেন, বিস্তৃত করবেন। লেখকের ক্ষেত্রে এটাই আমার মনে হওয়া উচিত। আর আধুনিক যুগে আমি মনে করি যে সেই মধ্যযুগের মতো লেখক কবি হলে হবে না, যে কবিতা লেখা সব ঐশ্বরিক এবং আকাশ থেকে আসবে। আমরা মনে করি লেখক হচ্ছে কোনো নক্ষত্র আলোকের বাসিন্দা নয়, তারা এই সমাজেরই বাসিন্দা। তারা এই সমাজের, এবং সেই দৃষ্টিভঙ্গিটা আজকে জোরালো হয়েছে বা আধুনিক লেখক সারা বিশ্বেই তাই। এবং তারা হচ্ছে তার সময়কালকে পর্যবেক্ষণ করেন, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে করেন, তার অনেক ধরনের নন্দন তত্ত্ব দিয়ে বিচার বিবেচনা করেন। আমরা জানি যে আমাদের সাহিত্যের ইতিহাসে, শিল্পের ইতিহাসে অনেক ধরনের নন্দন তত্ত্ব আছে, অস্তিত্ববাদ, মার্ক্সীয়বাদ, তারপর হচ্ছে অস্তিত্ববাদ, তারপর প্রতীকবাদ, আধুনিকবাদ, নারীবাদও আছে। আমরা জানি যে নারীবাদ একটি উল্লেখযোগ্য বিষয়। আপনারা জানেন নারীরা কিন্তু এই 100 বছর আগেও খুবই লেখাপড়ায় নিষিদ্ধ ছিলেন। আপনারা জেনে অবাক হবেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও এই 1925 সাল পর্যন্ত মেয়েরা লেখাপড়া করতে পারেনি। তারপর আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয় 1895 পর্যন্ত, 85 সাল পর্যন্ত এইরকম সময় নারীরা লেখাপড়া নিষিদ্ধ ছিল। আপনারা একটু প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি। না আমি আমি একটু বলতে চাই যে নারীবাদের বিষয়টাও আজকে উল্লেখযোগ্য শিল্প সাহিত্যে নিয়ে আসা উচিত, সেটা আমি বলতে চাচ্ছি এই উদাহরণটুকু দিয়ে, যে নারীরা আজকে সারা বিশ্বে মানে পুরুষের পাশাপাশি মানুষ হিসাবে। হ্যাঁ জি বলুন। না এটা তো একটা বিশাল কাজ, মানে পিনু ভাই তো এটা অনেক বড় কাজ করেছেন। আমরা এই প্রসঙ্গটা আসবো। আমি আসলে ওই কাজল দাকে ওখানে থামিয়ে ওই বিষয়টাতে মতামত জানতে চেয়েছি। আমরা আবার আসবো আপনার কাছে। কাজল দা আপনি বলুন। ঠিক আছে। আলোচনাটা হচ্ছিল কিন্তু ফরম্যাট নিয়ে। আপনি যে বিষয়টা বললেন সেটা হচ্ছে যে একজন লেখক তার চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে,
তিনি আধুনিক হবেন, যুক্তি সম্পন্ন হবেন, এটা কিন্তু লেখকের বৈশিষ্ট্য বা ব্যক্তি বৈশিষ্ট্য। একটা মানুষের মধ্যে কিন্তু অনেকগুলো মানুষ থাকে। আপনি কারুর পুত্র, কারুর পিতা, কারুর বন্ধু, কারুর স্বামী, আবার লেখক। প্রত্যেকটা সত্তা কিন্তু আলাদা। আপনি একটার সাথে আরেকটা যদি ওভারল্যাপ করেন তাহলে কিন্তু সেখানে দ্বন্দ্ব বাঁধবে। একজন মানুষ হিসেবে তো আজকে তো হতেই হবে আধুনিক। সে মানে এখন তো আধুনিক নয়, উত্তর আধুনিক বলা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে যখন তিনি শিল্প সৃষ্টি করছেন, যদি শিল্প সৃষ্টি করেন তখন দায়টা কিন্তু শিল্পের কাছে, সেটা অন্য কারোর কাছে দায় যাবে না। আপনি কবিতাটি লিখছেন, সেটা আগে কবিতা হয়ে উঠতে হবে, তাতে হ্যাঁ, সেটা তো আদৌ অবশ্যই কোনো অবশ্যই অবশ্যই। কি নেই তাতে কিছু যায় আসে না। এটা এবং এটা ধরেন যে হ্যাঁ, প্রাসঙ্গিক এটা তো একটা অবশ্যই। আমি একটু মানুষ বলে রাখি প্রাসঙ্গিক হবে মানে যে ওটা যে আমি একটু বলে রাখি যে বানর ছকে বলেছিলেন যে আপনি বিষয় এবং লেখার শিল্প বলতে কি বোঝেন। তখন একটা উদাহরণ দিয়েছিলেন তিনি, যে তুমি যদি সাইকেল চালাও তাহলে কোনটা গুরুত্বপূর্ণ, পিছনের চাকা না সামনের চাকা। তা আমরা মনে করি ঠিক তেমনি শিল্প সাহিত্য এই বিষয়টা ফর্মও থাকবে, বিষয় থাকবে, মানে সাইকেলের মতো দুটো চাকায় অপরিহার্য। এটা হচ্ছে আমার কথা। অবশ্যই আমাদের থাকবে। কিন্তু আমাদের এই আলোচনা মানে যে আপনাদের ঘরোয়া আড্ডা কিন্তু জমে উঠেছে। এখানে তুষার গায়নকে দেখা যাচ্ছে, না, আমার তিনি কিন্তু বলার বলছেন যে আছে। আলোচনা সুন্দর হচ্ছে। আচ্ছা, আমি একটু কবিতা ধরিয়ে দিই। মুক্তিযুদ্ধ, হ্যাঁ আচ্ছা, কবিতা আমি একটু মুক্তিযুদ্ধ বলে নিই, ও আর একটা কথা বলে নিই। এক সেকেন্ড তুষার গায়নের কমেন্টটা একটু পড়ে আসি। কবিতা মুক্তিযুদ্ধ ও জীবনের বিভিন্ন বিষয় উচ্চারিত হচ্ছে। এই হ্যাঁ, কন্টেন্ট এটা এটা কিন্তু সুন্দর খুবই বলেছেন। চমৎকার আপনাদের আলোচনা হ্যাঁ, একটা হচ্ছে। হ্যাঁ আমি আমি আজিজ ভাই একটু, হ্যাঁ আজিজ ভাই আমি একটু বলি, প্লিজ। যেটা হচ্ছে দুজনের আলাপ শুনলাম তো এর মাঝখানে আরেকটু মানে ম্যাচ ধরিয়ে দেই। সেটি হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমার কাছে, আমি যেহেতু মূলত শিল্পী, ফাঁকে ফাঁকে কবিতা লিখি, আমার কাছে বিভিন্ন জনের কবিতা পড়লে মনে হয় বিরাট একটা ক্যানভাস, হুম, তার মধ্যে অনেক রকম রং লাগানো, অনেক রকম চিত্র, ভাস্কর্যের ব্যাপার স্যাপার এগুলো চলে আসে। আবার যেহেতু আমি কবিতাও লিখি, সেজন্য অনেকের ভ্যান গগের ধরনের ওই যে ফসলের ক্ষেত আছে, এসব অনেকের আছে, এগুলো দেখলে ওর থেকে অনেকগুলো কবিতা বেরিয়ে আসে। ওর ক্যানভাসের মধ্যেই কিন্তু বিশাল এক কবিতা লেখা আছে। এক্ষেত্রে আমি সুলতান ভাইয়ের একটা কথা বলি। মোহাম্মদ সুলতান এহসান আমাদের সুলতান। এশিয়ার যে বিখ্যাত শিল্পী ছিলেন, সুলতান ভাই আড্ডা দিতেন বসে, সেখানে আমি ছিলাম। তো সুলতান ভাই এক সময় ফট করে বলা শুরু করলেন যে একজন শিল্পীর অবস্থান বা কবির অবস্থান কোথায় হয়। আমরা অবাক হয়ে তাকিয়ে, তখন তো আমরা ছাত্র। বলছেন এরিয়াল ভিউ, উপর থেকে সে সবকিছু দেখে। যদি উপর থেকে না দেখে তাহলে তো তার কাছে পরিষ্কার সমাজ দর্পণ, মাটির রূপ, শস্য যে ফলে, এটার পুরো বিষয়টা সে দেখতে পারে। আর দেখতে পারে বলেই একজন কবি এবং একজন শিল্পী কখনই সাধারণ মানুষের মতো হতে পারে না। আর দেখতে পারে বলেই সে লেখে, ছবি আঁকে। এই অদ্ভুত কথাগুলো ওনার কাছ থেকে শুনছিলাম। বলেন, এবার আলাপ শুরু হ্যাঁ, করুন। আমি আমার মূল বক্তব্য ছিল, আমি বলে হ্যাঁ, নিই, বলেন। আমার মূল জি। বক্তব্য ছিল যে একটা মানুষকে যদি বিচার করেন যে সে কতটা ভালো কতটা মন্দ, তাহলে কিন্তু শিল্পের বিচারটা হবে না। সেটা কেননা যখন তিনি শিল্প সৃষ্টি করেন তখন তিনি তার ওই আগেকার অন্যান্য যে পরিচয়গুলো, তিনি কার বাবা, কার পুত্র, কার বন্ধু, ওসব কিন্তু কাজ করে না। তখন সাম্প্রদায়িকতা কাজ করে না, তখন দেশ কাজ করে না, বিশ্ব কাজ করে না, কোনো কিছুই কাজ করে না। তিনি শিল্পের মধ্যে নিমগ্ন হন, আর সেখান থেকে শিল্প সৃষ্টি গড়ে ওঠে। আপনারা যদি কখনো শান্তিনিকেতনে আসেন, নিশ্চয়ই এসেছেন, তাহলে দেখবেন হ্যাঁ, রামকিঙ্কর বেইজের ভাস্কর্যগুলো। হ্যাঁ, যদি অসাধারণ। রামকিঙ্করের জীবন আপনি পড়েন, জীবনী পড়েন, হ্যাঁ, আপনার মনে অনেক বিষয় আসতে পারে মানুষ সম্পর্কে, কিন্তু শিল্পী সম্পর্কে আপনি কি বলবেন? সেই যে মানুষ আর এই যে শিল্পী, দুটো আলাদা অস্তিত্ব। একটা হ্যাঁ, দেহের মধ্যে বিভিন্ন অস্তিত্ব থাকে। সুতরাং যখন আমি কবিতা লিখছি তখন সেটা যেন প্রবন্ধ না হয়, সেটা যেন গল্প না হয়। আগেকার দিনে কবিতা লেখা হতো, তাতে গল্প থাকতো।
রবীন্দ্রনাথ প্রথম গল্প লিখেছেন কবিতার মাধ্যমে, আজকের দিনে কিন্তু সেগুলো কবিতা নয়, তার মধ্যে কোনো প্রবন্ধ থাকবে না। আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোনো কবিতা লিখতে পারেন না, আজকের দিনে লেখা যায় না, সেটা আজকের দিনের কবিতা হবে না। আপনি দেশভক্তির কবিতা লিখতে পারেন না, তার জন্য প্রবন্ধ লিখুন, বক্তৃতা দিন, অনেক মাধ্যম আছে। কিন্তু যখন আপনি শিল্পের মধ্যে প্রবেশ করবেন তখন শিল্পকেই সম্মান জানাতে হবে এবং শিল্পের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, অন্য কারো প্রতি নয়। সেখানে সমাজ সংসার যেটা বলছে সেটা কিন্তু অটোমেটিক হবে। একজন মানুষ বিচ্ছিন্ন ভাবে তো মানুষ হচ্ছেন না, তিনি পুরোপুরি সমাজের মধ্যে বড় হচ্ছেন, তার প্রত্যেকটি ঘাত প্রতিঘাত তার মধ্যে এসে পড়ছে এবং সেখান থেকে তিনি তার অবচেতন মনে যা সংগৃহীত হচ্ছে সেখান থেকে শিল্পটা বেরিয়ে আসছে। আমরা কেউ কিন্তু চেতন ভাবে কোনো কবিতা লিখি না, কোনো ছবি আঁকি না, কোনো চলচ্চিত্র বানানো না, ওটা কিন্তু অবচেতন মনের কাজ। কাজলদা এখানে কিন্তু প্রিয় ভাই দ্বিমত পোষণ করেছেন। এখন আমি শেষ করি একটু, হ্যাঁ আপনি অবশ্যই বলবেন। মানে এখানে কিন্তু যে এখন অবচেতন আর চেতন, হ্যাঁ এটা নিয়ে নানান মত, এটা কিন্তু একদম শুরু থেকে ছিল, ভবিষ্যতেও থাকবে আর কি। হ্যাঁ যে এখন একজন লোক প্রতিদিন লেখে। হ্যাঁ আমরা কিন্তু ফরম্যাট থেকে শুরু করেছিলাম যে ফরম্যাটটা কি হবে, এবং ফরম্যাটটাই হচ্ছে কিন্তু আসল কন্টেন্ট। সারা জীবন মানুষ প্রেম করবে, ভালোবাসবে, ঘৃণা করবে, মারামারি করবে, যুদ্ধ করবে, এটা চিরন্তন ঘটনা, যতদিন বিশ্বতে মানুষ আছে এইগুলোই করবে। কিন্তু ফরম্যাটটা বদলে যাবে। আগেকার দিনে যুদ্ধ হতো একরকম, এখন যুদ্ধ হয় আর এক রকম। আগেকার দিনে প্রেম একরকম হতো, এখন প্রেমের ধরন বদলে গেছে, সবকিছুর ধরন বদলে গেছে, অর্থাৎ ফরম্যাট বদলেছে। আর ফরম্যাটই হচ্ছে শিল্পের, সাহিত্যের, সংস্কৃতির মেরুদণ্ড। ফরম্যাট যদি না বদলান তাহলে কিন্তু কিছুই বদলালো না। আপনার কাছে এই প্রসঙ্গটা আবার আসবো যে তাহলে আমরা গত 100 বছরে আপনি যে অবচেতন মনের কথা বললেন, অবচেতন মনের কথা বললেন, তো অবচেতনের এই প্রসঙ্গে বলি, আপনি কিন্তু সুররিয়ালিজম বা সুররিয়ালিস্টের পথে এসে যাচ্ছে, তার মধ্যে অবশ্যই আসছে। কেন, আপনি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। আমি যখন লিখতে বসি একটি কবিতা বা গল্প, আমার মাথায় তার আগে কিন্তু কোনো পূর্ব পরিকল্পনা থাকে না, আমি জানি না কি লিখবো। লিখতে বসলাম, একটা শব্দ বেরোলো, একটা শব্দের সাথে আরেকটা শব্দ যোগ হলো, শব্দের পর শব্দ যোগ হতে থাকলো, একটা গল্প তৈরি হলো, একটা কবিতা তৈরি হলো, একটা উপন্যাসও তৈরি হতে পারে, প্রবন্ধ তৈরি হবে না। আমরা একটু পিনু ভাইয়ের কাছে যাই, কারণ এই সৃষ্টি প্রক্রিয়া কিন্তু এটা নিয়ে নানা মত আছে, আমি আবারও বলছি যে, এবং এটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। এখন আমাকে বলা হয়েছে 21শে ফেব্রুয়ারি নিয়ে একটি কবিতা লিখতে, তখন কিন্তু আমি ওই বিষয়টাকে নিয়ে ভেবে রিসার্চ করে চিন্তা করে 10 দিন ধরে আমি চিন্তা করব, তখন কিন্তু আকাশ থেকে কবিতাটা আবার আসবে না আমার কাছে। তো একজন শিল্পীকে দুই ধরনের সামর্থ্য অর্জন করতে হয়। একজন সামান্য উপস্থাপনার জায়গা থেকে না, আমিও লেখালেখি করি, কবিতা লিখি, প্রবন্ধ লিখি, সে জায়গাটা থেকে এটা আমার ধারণা আর কি, যে দুটো জায়গায় তাকে সমান দক্ষতা অর্জন করতে হয়। পিনু ভাই বলতে চাচ্ছিলেন, বলেন। আসলে কাজলদা ঠিকই বলেছেন তার দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। আমি প্রথমেই বলে রেখেছিলাম যে শিল্প সাহিত্য এটা ফিজিক্স না, মানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয় এরকম না। এটা হচ্ছে সাহিত্য, এটা সম্পর্কে ভিন্ন ভিন্ন মত আছে এবং এর শত শত নন্দন তত্ত্বর বিচার আছে, মার্ক্সীয় নন্দন তত্ত্ব অনেক সেগুলো আছে। আমি সেই প্রসঙ্গে যে একটু বলি যে এখানে ভ্যান গগের কথা বলা হয়েছে। আমি ভ্যান গগের নেদারল্যান্ডসে গিয়েছিলাম, তার মিউজিয়াম দেখেছি, যেটা আরেকটা তার পাশে একটা মিউজিয়াম আছে, জাতীয় মিউজিয়াম নেদারল্যান্ডসে। ওখানে হাজার হাজার শিল্পী, শত শত শিল্পী ছবি আছে, কিন্তু ওখানে গেলে দেখা যাবে যে তাদের কালের একটা সময় সেই ছবিগুলোর ভিতরে সেই নৌকা, সেই জাহাজ, সেই ব্যবসা বাণিজ্য করতো ওলন্দাজরা, এই আপনার এই ভারতবর্ষেও আসতো ব্যবসার জন্য, এবং সেখানে নৌকা বেশি ওলন্দাজদের সেই সময় কালটা তারা তুলে ধরছেন। আমি সেই জন্য বলি যে কালো একটা বিষয়, আর বিষয়বস্তু কিন্তু পরিবর্তন হয়,
প্রেম ভালোবাসা থাকলেও সেই প্রেম ভালোবাসাটা বর্তমান জটিল যুগে, অর্থনৈতিক যুগে, চাকরিগত জীবনে, শিক্ষাগত জীবনে কিভাবে আসে সেটা আমাদেরকে তুলে ধরতে হবে। কোনো সরলরেখা বিষয় নয়। হ্যাঁ, না ফরম্যাট তো হবে না। আমি তো দুটোই বলেছি যে ফরম্যাট এবং সাইকেলের কথা বার্নড শ'র মতো, যে একটা সাইকেলে দুটো চাকাই অপরিহার্য, সেটা হলো বিষয়বস্তু এবং ফরম্যাট। তো আমি বলছি যে আজকের যুগে যারা কবিতা লেখেন তাদের বিষয়বস্তু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু অনেক ধরনের বিষয়বস্তু চলে আসছে আমাদের বাংলাদেশে। এখানে তুষার গায়নের একটা সূত্র ধরে আমি একটু কথা বলি। উনি একটা উল্লেখযোগ্য কথা বলেছেন, আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে বাংলাদেশের কবিতার কিন্তু একটা আলাদা উৎস ধারা আছে, একটা ধারাবাহিকতা আছে। আমরা যদি 40-এর পর 50 দশক থেকে এই অবধি দেখবো, বাংলা কবিতার একটা, বাংলাদেশের কবিতার এই ভূখণ্ডের একটা বৈশিষ্ট্য আছে, সেটা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন, তারপর মানুষের জীবন সংগ্রাম, এইগুলো কিন্তু এমন বৈশিষ্ট্য নিয়ে উচ্চকিত বাংলা আমাদের এই কবি, আমাদের বাংলাদেশের কবিতায়, এবং সেখানে মুক্তিযুদ্ধ একটা বিশাল জায়গা নিয়ে আছে। তুষার গায়েন ঠিকই বলছেন। শামসুর রহমান অনেক কবিতা লিখেছেন, মুক্তিযুদ্ধের উপর অনেক কবিতা লেখা হয়েছে, কেননা আমরা মনে করি এই 20 শতাব্দীতে মুক্তিযুদ্ধটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধটা একটা অনন্য জাতীয় ঘটনা, শুধু নয় বিশ্বের ঘটনা, যেখানে সারা এই ভূখণ্ডে মানুষ অসহযোগ আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিলেন। শুধু তাই নয়, তারা সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তারপরে দেশকে মুক্ত করেছে। এই বিষয়টা কিন্তু সারা এই মানে 20 শতাব্দীতে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই ঘটনাটাকে কিন্তু আমরা আমাদের কবিতা থেকে দূরবর্তী রাখতে পারি না। সেই কারণে বাংলা কবিতা, বিশেষ করে এই ভূখণ্ডের কবিতা, বাংলাদেশের কবিতা, মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে জীবন সংগ্রাম, গণ আন্দোলন, এগুলো খুবই জোরালো ভাবে আছে। এবং তুষার গায়েন সেই কথাটাই হয়তো বলতে চেয়েছেন। আমি এই সূত্র ধরে এইটুকু বলবো, পরে আরো বলা যাবে। সূত্র ধরে আমার একটা লাইন বলতে ইচ্ছা করছে। এটা কবি মাসুদ খানের একটা লাইন। তিনি বলেছেন যে মানুষ ভাষিক প্রাণী, সমাজ একটি ভাষাবদ্ধ ব্যবস্থা। মানুষ ভাষিক প্রাণী, সমাজ একটি ভাষাবদ্ধ ব্যবস্থা। আর সেই ভাষার মধ্যে কবিতা ঘটিয়ে দেয় এবং নিত্য জারি রাখে এক ধরনের বৈপ্লবিক অন্তর্ঘাতের ধারা। নীরবে নীরবে, ধীরে ধীরে, গেরিলা কায়দায়। ঠিকই বলেছেন। না, এই কথাটার সাথে আমি খুবই সম্পূর্ণ। আমি মনে করি একটা কবিতা গেরিলার মতো কোথায় যে পৌঁছবে ঠিক নাই। হয়তো আপনার একটা কবিতা দেখা যাবে বাগেরহাটের এক পাঠকের কাছে চলে গেছে, সে হয়তো সাজাল ওই যে পুকুরের ধারে গিয়ে পড়তেছে সুমার কবিতা। এই যে গেরিলা, এটা কিন্তু কবিতা এইভাবে চলে যায়। কিছুদিন আগে একজন পেয়েছে কোথায় যেন, অনেক দূরে কোনো একটা গ্রামে, একটা মানে পড়েছিল আর কি, মাটির কান্না একটা কবিতা প্রিন্ট হয়ে পড়েছিল। সেটা তুলে কিভাবে যেন খুঁজে বের করে সে আবার ওইটা ওখান থেকে লিখে পোস্ট দিয়েছে। যাই হোক, সেটা একটা বড়। হ্যাঁ, আজিজ ভাই বলেন। আজিজ ভাই, হ্যাঁ, এটা এই গেরিলা বললেন না, এই গেরিলার সঙ্গে আমি বলার কেউ না, আমি তো শুনছি এটা বলেছে। এটা এই গেরিলার সঙ্গে এটা গ্রেনেড শব্দটি যোগ করে দেই, কারণ অনেক সময় গ্রেনেড ছুড়ে দেয় গেরিলা, কিন্তু দেখা যায় যে ওটা ফুটছে না, ফাটলো না গ্রেনেডটা। এটাও অনেক সময় কবিতার ক্ষেত্রে, এই যেমন একজনে তার কবিতাটা পড়েছিল, যখন সে ফাটিয়ে দিল, ব্যাস। তো এরকম অনেকগুলো কবিতা আছে ঠিক গ্রেনেডের মতো। কবি কিন্তু লিখে রেখে দিয়েছে তার ডায়েরিতে হোক, কিসে হোক, এবং একটা সময় প্রকাশ পাওয়ার পরে দেখা গেল তার পাঠক, অন্যদের পাঠক মিলিয়ে এমনভাবে ফাটলো ওটা, ঠিক গেরিলা গ্রেনেডটা ছুঁড়েছিল, সঠিক সময় ফাটেনি, ফেটেছে 2 দিন বাদে, 2 বছর বাদে। আমাদেরকে খুব দ্রুত সময় চলে যাচ্ছে আজিজ ভাই। কোনো জিনিস সাকিয়াদি, কোনো জিনিস গড়ে তোলার ক্ষেত্রে কি থাকে জানেন? কোনো কিছু গড়তে গেলে থাকে ভাঙন। হ্যাঁ, যত ভাঙবেন তত গড়বেন। ভাঙাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে নতুন কিছু গড়ে উঠবে না। প্রতি মুহূর্তে ভাঙতে হবে, ভেঙে গড়তে হবে। এই ভাঙন আর গড়নের মধ্যেই সমস্ত কিছু প্রবাহিত হতে থাকে, এবং সেখানেই শিল্পেরও সার্থকতা, সাহিত্যের সার্থকতা, এমনকি মানুষেরও সার্থকতা। কেন মানুষ, যেটা প্রথমেই বললাম, যে সে হচ্ছে একজন মূলত শিল্পী, সে সেটা প্রকাশ করতে পারে
অথবা পারে না, তার প্রশিক্ষণ হয়েছে অথবা হয়নি, কিন্তু সে প্রতি মুহূর্তে ভাঙছে, এই সমাজটাকে ভাঙছে, তার সমস্ত রীতিনীতি ভাঙছে, প্রথা ভাঙছে। আপনি যে বললেন না যে এই সাম্প্রদায়িকতা বা এই সমস্ত, এগুলোকে আজকের দিনে একটা আলোচ্য বিষয় হতে পারে? এগুলো তো কিছু স্বার্থকামী মানুষের জন্য, কায়েমি স্বার্থের মানুষের জন্য টিকে আছে। আজকে পৃথিবীটা আপনার হাতের মুঠোয়। আমি বসে আছি কলকাতায়, আপনারা এখন বসে আছেন বাংলাদেশে। আমরা কি করে কথা বলছি? আজকে পৃথিবীটা কোথায় পৌঁছে গেছে? আজকে কিসের সীমারেখা? আমি তো মনে করি আমি কোনো দেশ নয়, আমি সারা পৃথিবীর একজন নাগরিক। আমি সারা পৃথিবীতে শিল্প সৃষ্টি করছি, এবং আমরা যা কিছু সৃষ্টি করছি তা পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য। এটা কারো ব্যক্তিগত জাতি ধর্ম বর্ণের জন্য হতে পারে না। তাই কোনো বিদ্বেষেরও জায়গা নেই। আমরা সবাই পাশাপাশি দাঁড়িয়ে এই লড়াইটা লড়ছি। সেটা গেরিলা লড়াই বলুন, গ্রেনেড লড়াই বলুন, কিন্তু এটাও এক ধরনের লড়াই, আমাদের এক্সিস্টেন্সিয়াল লড়াই, আমাদের শিল্পেতে এগিয়ে দিতে সাহায্য করছেন। কাজল দা, আপনার একটা একটা কবিতা আছে এরকম, সাদা বাড়ি। একটা সাদা বাড়ির রহস্য খুঁজতে সেদিন গেছিলাম সাদা বাড়ির ভেতরে। বড় বড় জানালা, ভারী ভারী দরজা, সবই বাইরে থেকে বন্ধ আর ভেতর থেকে খোলা। এমনই খোলা যে সামান্য হাওয়ার ঠেলায় হুটহাট খুলে যায় সদর থেকে অন্দরমহল। এভাবে ভাবলে এটা তো একটা ভুতুড়ে সাদা বাড়ি, আর এভাবেই এসে যায় একটা ভূতেরও কথা। উৎসাহী হলে একটা ভূতনির কথাও ভাবা যেতে পারে, আর ভাবা যেতে পারে তাদের প্রেম ও বিচ্ছেদের কথা। আমরা বরং ভেবে দেখতে পারি এক ব্যর্থ প্রেমিক প্রেমিকার কথা। একদিন তারা এই সাদা বাড়িতেই ছিল, প্রেম ভালোবেসে তারা খুলেছিল ঘরের সব জানালা, সব দরজা। সদর থেকে অন্দরমহল, প্রশস্ত উঠোন, চিলেকোঠা। তারপর একদিন তাদের প্রেম গেল মরে। প্রেম এভাবেই একদিন কখন যেন মরে যায়। অপ্রেম নিয়ে আর শুধু শুধু বেঁচে থাকা কেন, এই ভেবে অন্য একদিন তারা মেতেছিল আত্মহননে। হয়তো এভাবেই সবাই কোনো একদিন আত্মহননে যায় মনে মনে। সাদা বাড়ি তার সবটুকু সাদা নিয়ে বসে থাকে বন্ধ ও খোলা দরজায়। কাজল দা, আমি তো কিছুই বুঝিনি, আপনি একটু বলবেন কবিতাটা? আমি তো নিতান্ত মূর্খ। কবিকে যদি প্রশ্ন করেন কবিতাটা কি লিখেছেন, হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাচ্ছি, আসলে জানতে। আমি তো ওতে গল্প লিখিনি, ওতে তো একটা আমার সেই মুহূর্তের যে ভাবনা, দর্শন, জীবন দর্শন, সেটা বেরিয়ে এসেছে সেই মুহূর্তে। আজকে কিন্তু যদি লিখতে বসি, ওই কবিতাটা হয়তো অন্যরকম লিখবো, যা আগের কবিতার সাথে মিলবে না। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে তো। একটা মানুষই বাস করে। শরৎচন্দ্র বলে গেছেন যে প্রেম কিন্তু মরে যায়। এটার্নাল প্রেম বলে কিছু নেই, ওটা আমরা নিজেরা বানাই, কল্পনা করি। প্রেম মরে যায়, আর প্রেম মরে গেলে মৃত্যু ঘটে মানুষের। এবং সেখানেই ধরুন ওই যে ভাঙনের কথা বলছিলাম, যখন যা ভেঙে যাবে, তখন সেখান থেকে একটা যদি নতুন সৃষ্টি শুরু না হয়, তাহলে তাদের বেঁচে থেকে লাভ কি? তাই আত্মহননে যাই। আমরা কিন্তু প্রতি মুহূর্তে, রবীন্দ্রনাথেরও কথাতে আছে, আমরা প্রতিটা পদক্ষেপ ফেলি, দেখবেন প্রথমে একটা পা বাড়াই, আর একটা পেছনে থাকে, পরবর্তী সেই পাটাকে তুলে আরো আগে ফেলি, নাহলে চলা হয় না। চলতে গেলে, এগিয়ে যেতে গেলে আমাদের কিন্তু সমানেই এই পদক্ষেপগুলো করতে হবে। জন্ম মৃত্যু যেভাবে চলছে, প্রেম অপ্রেম সেইভাবে চলছে। আমরা নিজেদেরকেই নিজেরা তৈরি করছি, ভাঙছি, আবার গড়ছি। আমাদের এই আড্ডায় কিন্তু মানে খুব একদম স্ট্রংলি যোগ দিচ্ছেন যারা আছেন, যেমন তুষারদার কথা বলা হচ্ছিল। হ্যাঁ, যে এবং ফর্ম এবং কন্টেন্ট অ্যান্ড ফর্ম, এটা নিয়ে খুব একটা স্ট্রং আলোচনা হচ্ছিল। উনি বলেছেন যে আলাদা করে দেখার কিছু না, এবং এটা আবার তার মত যে পরস্পর উভয়কে প্রভাবিত করে। সময়ের সাথে সাথে ফর্ম পরিবর্তন হয়, তবে জীবনকে লগ্ন করে নতুন উপস্থাপনায় চেতন ও অবচেতনের দ্বৈরথে খুব সুন্দর করে
কবিতার মতো করে তিনি লিখেছেন। হ্যাঁ, আমি একটু ইয়ের কাছে যেতে চাচ্ছি, পিনু ভাইয়ের কাছে একটু যাচ্ছি, তারপর আজিজ ভাই একটু যোগ দিবেন আপনি। আমি একটু কি জানতে বলবো? চাচ্ছি যে এই যে সাহস করে আপনি একটু বলবেন। আসলে আমি তো অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এখন তো দেখতেছি যে সময় এত সময় নাই। দ্রুত চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি এত এত দুঃসাহসে, যেমন সবাই আমরা কি করি, একটু ঢাক ঢাক গুড়গুড়ি। হ্যাঁ, মানে বিশেষত পেইন্টাররা করে না। হ্যাঁ, কবিরা কখনো করে কখনো করেন না, বেশিরভাগ সময় করেন। হ্যাঁ, পেইন্টাররা একদম একটা দাগ দিয়ে বুঝিয়ে দেন। হ্যাঁ, এখন সেটা বোঝার আবার ব্যাপার আছে। এখন এক্সপ্রেশনিজম দর্শক বোঝেন কিনা, বা দর্শককে ছোট করে দেখারও কিছু নাই। যাই হোক, আমি অত দূরে যাচ্ছি না। আমি যাচ্ছি যে আপনি জামাতের মসজিদ টার্গেট ও বাউরি বাতাস, আপনি একদম স্পেসিফিক নামটাকে ধরে এরকম বই প্রকাশ করতে আপনার ভয় করেনি? আসলে এটা তো 1995 সালে 95 বের সাল। হয়েছিল। জি, এবং এটা আমি আসলে কতগুলো কলাম লিখেছিলাম যখন আজকের কাগজ বের হলো, খুব জনপ্রিয় জি, আহ, জি। মানে দৈনিক। কাগজ দৈনিক ছিল, হ্যাঁ। হ্যাঁ, এবং তখন তারা একটি মুক্তিযুদ্ধের পক্ষে এবং মৌলবাদ বিরোধী ভূমিকা গ্রহণ করেছিলেন। আপনারা জানেন যে পরবর্তীতে জাহানারা ইমামের নেতৃত্বে মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়। তা সেই পটভূমিতে এটা লেখা। এটা একটু বলি অন্যভাবে, এই বইটা যখন লিখি তখন আমার চাকরি প্রায় গিয়েছিল আর কি। এটা বলা যাবে না, সরকারি পর্যায় থেকে আহ আমার মানে মানে প্রধান কর্মকর্তার কাছে কথাবার্তা চলে এসেছিল, এবং এটা এই কারণে আমার প্রায় চাকরি চলে যায় এই অবস্থায়। এবং পরবর্তীতে এই বইটা যখন বের হয়, এবং তখন আজিজ মার্কেটে বৈশাখী নামে একটা প্রকাশনা ছিল, হোসেন হায়দার চৌধুরী, তারা গান্ডিব বের করতো। তো এই বইটা সে ডিস্ট্রিবিউশন করতো, এবং তার উপরেও অনেক রকম প্রেশার এসেছিল সেই সময়। এবং এই বইটা বের হওয়ার পর আমি লক্ষ্য করলাম যে এই বইটা আসলে আমি সেই দিন দেখলাম সার্চ দিয়ে গুগলে, এটা বিশ্বের অনেক লাইব্রেরিতে সোশ্যাল গবেষণার ক্ষেত্রে এই বইটা রয়ে গেছে, এবং অনেক ক্ষেত্রে এই বইটা পাওয়া যাচ্ছে। এখন আমি বুঝি নেই, আপনি গেরিলার মতো বই কোথায় চলে যায় আমরা জানি না। সেটাই আর কি। এই এই আপনার লেখাটা কাছে লেখার আপনার কাছে আবার আসবো পিনু ভাই। তার মানে একটা হ্যাঁ, ঠিক আছে। ভয়ানক ব্যাপার ছিল, একটা দুঃসাহস আপনাকে নিতে হয়েছিল। হ্যাঁ, আপনার কাছে একটু আসবো। আমি আবার প্রশ্নটা দিয়ে রাখছি বিষয়টা। আমি তো অনেক বিষয় লিখে রেখেছি সবার জন্য, জায়গা পাবো কখন জানি না। যে আপনি যে নারী মানুষ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ক্রোনোলজিক্যাল যে রাইটিং এ তাদের ডেভেলপমেন্ট, সেই জায়গা নিয়ে একটা বিশাল কাজ করেছেন, দুটো কাজ করেছেন। সেই জায়গাটা একটু জানতে চাইবো। হ্যাঁ, আমাদের 1 ঘন্টা অলরেডি কখন যেন চলে গেছে। আমি একটু আজিজ ভাইয়ের কাছে যাচ্ছি যে এই যে করোনা দেশ, আমরা সেই নবীজির কাছে শুনেছিলাম যে চীনা শিক্ষা গ্রহণের জন্য শুধু চীন দেশে যাও। হ্যাঁ, আর সেই চীন একসময় দেখলাম আমরা সমস্ত পৃথিবীটাকে রাজত্ব করছে। এখন সেটা নিয়ে নানা দ্বন্দ্ব, বৈভব, নানা কিছু শুরু হয়েছে। আমি যেটা জানতে চাই, একটা প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছি যে ওদের যে এই যে পা ছোট করে রাখার যে প্রচলিত যে নিয়মটা, সেই নিয়মটা এখনো প্রচলিত রয়েছে, এটা আমি শুনেছি। আমি নাম্বার ওয়ান হচ্ছে এটা তো সত্যটা জানতে চাই, যদি আপনি জেনে থাকেন। আর দুই হচ্ছে যে তাদের কিছু, মানে আমরা স্যুপ খাওয়া ইত্যাদি নানা কিছু ব্যাপার আমরা জানি, বাট তাদের কালচারাল স্ট্রেংথ অফ কালচার অফ চীন, তাদের সাংস্কৃতিক শক্তি, এটা আমি একটু জানতে চাই। মানে এটাও তো একটা দেশের আহ, শক্তি, অন্যান্য কাজের সাথে তার কালচারাল স্ট্রেংথটা কি পরিমাণ পাওয়ারফুল হলে তারা এরকম প্রভাবান্বিত করতে পারে সমস্ত পৃথিবীকে, সেটাও একটা বিষয়। আপনি যেহেতু দীর্ঘ সময় কাজ করেছেন আজিজ ভাই, এই জন্য আপনার কাছে বিষয়টা একটু জানতে চাচ্ছি। প্রথমটা হচ্ছে যে পা ছোট করে রাখার ব্যাপারটা, এটা আহ, ওই আগের থেকেই ছিল। ঠিক হ্যাঁ, পারফেক্টলি কখন থেকে এটা আমি বলতে পারবো না। আমরা যা জানলাম যে আগের যারা ভূস্বামী ছিলেন, জমিদার ছিলেন, রাজারা ছিলেন, এদের দরবারে নাচ গান হতো। তো এই নাচের মধ্যে ব্যালে নাচার জন্য এই মেয়েদের পাকে তৈরি করা হতো। সুন্দরী মা, তা সুন্দর মেয়ে হয়েছে, ওই ছোটবেলা থেকে লোহার জুতো ছিল, এই জুতোটা পরিয়ে রাখা হতো। এর ফলে ওই পাটা আর বাড়তে পারতো না, এই পাটা ছোট। এবং আমি আমার সময়ে সর্বশেষ যারা পা ছোট ছিল এদেরকে আমি পিকিং শহরেও দেখেছি, তারা কুটকুট করে হাঁটছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, বুড়ো
90 বছর কি 100 বছর হয়ে গেছে, শরীর স্বাস্থ্য খুব ভালো। কমিউনিস্টদের সময়ে এটা বন্ধ হয়ে গেছে, কারণ ওই ধরনের নাচ এখন নেই। আর ওই ধরনের চীনের মেয়েরা কিন্তু পুরুষদের থেকে সামনে এক ধাপ এগিয়ে, হ্যাঁ, ভয়ানক মেজাজি, ভয়ানক স্বাধীনতা ভোগ করে। ওরা এটা চায় না। তো এই পা ছোট করার ব্যাপারটা এখন আর নেই, শেষ হয়ে গেছে। কারণ কোথাও এরকম ধরনের ঘটনা যদি সংঘটিত হতে যায়, সেখানে নজরে পড়ে যায়, পার্টির লোক থাকে, থাকে, বন্ধ হয়ে যায়। এটা দ্বিতীয়ত সংস্কৃতির ব্যাপারে আমি বিশ্বের দুটো বৃহত্তম এবং জনবহুল দুটো দেশ হচ্ছে ভারত আর হচ্ছে চায়না। এর প্রায় সব জায়গাতেই মোটামুটি আমি ঘুরেছি। হ্যাঁ, তো আমি দেখেছি যে চীনের যে স্ট্রেংথ অফ আর কি সোশিয়াল ইয়েতে বা কালচার এত প্রচন্ড, এত প্রচন্ড কল্পনা করা যায় না। এরা বারুদের সৃষ্টি করেছিল, এরা হচ্ছে যে আর কি কি সৃষ্টি করলো, আকুপাংচারের সুই, তারপরে ওষুধ, ধন্বন্তরী ওষুধ, আর বোধহয় কাগজ বা এরকম কিছু। এই 4টা জিনিস এরা সৃষ্টি করেছিল এবং দেশের বিভিন্ন জায়গা দিয়ে দেখা গেছে যে 4টা জিনিসের প্রচন্ড রকম ভালো ছিল, ডিমান্ড, এবং ওখানে প্রচুর সৃষ্টিশীল লোক ছিল এবং তারা ক্রমান্বয়ে, বরং বলা চলে কমিউনিস্টরা এলে এগুলো বন্ধ হয়ে যায় অনেকটা। এখন নিত্য নতুন সময়ে আমি 82, পরে আমি 94-95 চলে এসেছি টোটাল ফ্যামিলি সহ। 2005-এ যখন আবার যাই, আমি আমার চায়নাকে চিনতে পারি। পৃথিবীতে এমন র্যাপিড উন্নয়ন তারা যদি করে থাকে সেটা চীন, এবং এটার জন্য নির্দিষ্ট কিছু ব্যাকগ্রাউন্ড, সরকারি চেষ্টা, পার্টিগত চেষ্টা, লোকেদের পরিশ্রমের যে বিনিময়ে যে অর্থ প্রদান, এইসব বিষয়ে কিন্তু তারা খুব অ্যাডভান্স লেভেলের ছিল। তো ফলাফল চীন এখন একটা বিস্ময়কর অনুভূতি সব দিক দিয়ে। আমরা যখন ছিলাম তখন কিন্তু আধুনিক শিল্পকলা চর্চা অনেকটা নিষিদ্ধ ছিল। যেসব চীনা বিদেশে গেছে তারাই চর্চা করত। তো আস্তে ধীরে ওদের বেসিক যে ড্রয়িং সেন্সটা, এটা এত মারাত্মক, এত ভালো ছিল, অকল্পনীয়। ওরা আমাদের বললো, তোমরা মাস্টার্স করতে এসছো, তো তোমাদের ড্রয়িং এর মান তো ভালো না, তুমি দেখো আমাদের এই সিনিয়রদের সাথে ড্রয়িং করে এরা কেমন। যাই হোক, আমার সাথে আরো একজন ছিল, সে প্রতিবাদ করলো। সে বললো, আমরা মাস্টার্স করতে এসেছি, আমরা গ্রাজুয়েট ছেলেদের সাথে কেন ড্রয়িং প্র্যাকটিস করবো? আমি বললাম, না, আমার করতে ইচ্ছা করে। যাই হোক, আর হলো না ওটা। এরপরে ওই মডার্নিজমের পাল্লায় পড়ে আমাদেরকে আলাদা করে দিল, শর্ট কোর্স ছেলে পেলে ঢুকিয়ে দিল। আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম মূলত চাইনিজদের অরিজিনাল থেকে। এখন তারা এতটাই উন্নত, এতই মডার্নিজমের পথে হাঁটছে, অকল্পনীয়। চীনের শিল্প সৃষ্টি বলা চলে। আমরা 83 সালে খুঁজে পেলাম মাত্র একজন কবি আছে, এবং সেও ল্যাঙ্গুয়েজ প্রেসে চাকরি করে, আর কোনো কবি নেই। এখন সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কবি, কল্পনা করা যায় না। তবে অধিকাংশ ক্ষেত্রে এরা সরকার বিরোধী, পার্টি বিরোধী কোনো কিছু লেখে না। যারা লেখে, যেটা বাইরে, দেশের বাইরে থেকে বসে লেখে, ছাপা হয়, এবং ছাপার জগৎ থেকে শুরু করে এজ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা খাতে বলবো একসঙ্গে এত উন্নয়ন কাউকে দিয়ে সম্ভব না। তো সেই দিক দিয়ে ওই যে স্যুপের কথা বললেন না, চীনেরা স্যুপটা কিন্তু শেষে খায়। আমাদের এখানে তো স্যুপ মেইন খাদ্য, প্রথমে খেয়ে পেট ভরে ফেলে। ওদের সব খাবার খাওয়ার শেষে ছোট এক বাটি ক্লিয়ার স্যুপ, এটা খায় হজমের জন্য, ডাইজেস্ট হওয়ার জন্য। এই বাস। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার শিক্ষাগুরু সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম, পরে আমরা আবার আমি ওদের কালচারাল স্ট্রেংথ কি, মানে ওদের শক্তিটা কোথায়? মানে ওরা আধুনিক হয়েছে, কিন্তু আধুনিকতার সাথে অনেক, এটা বুঝলাম যে অনেক কবি হয়েছে এবং ওদের ড্রয়িং অনেক ভালো ছিল। এটা মানে এছাড়া কি ওদের, আমাদের সাংস্কৃতিক উপাদান যদি বলা হয়, কি ছিল, আমাদের কি আছে? আমরা
মানুষ আর কি, ভাবটাই আমাদের ভাব প্রধান এই অঞ্চল। আমি ওই জায়গাটা আসলে জানতে চেয়েছিলাম। তবু অনেকগুলো বিষয় জানতে পেরেছি আপনার মাধ্যমে। আর আপনার আহ, শিক্ষাগুরু সম্পর্কে একটু জানতে চাইবো। হ্যাঁ, একটু যোগ করেন আপনি। হ্যাঁ, আমার ওই যে আমার শিক্ষাগুরু এখনো বেঁচে আছেন। তিনি লোকেদের সাহায্যে হেঁটে টেটে বেড়ান। তো উনি আমাদের স্টুডিওতে ঢুকলেই আমাদের সাথে বেশি কথা বলতেন, বিদেশি তো। উনি কালচারাল রেভলিউশনের সময় ওনাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেক দূরে, এবং সেখানে ওই রিক্রুট করার আগে যে সব অশিক্ষিত ধর্মর লোকজন আছে তারা তাকে জিজ্ঞেস করলো, তুমি কি করো? তো সে বললো, আমি ভাস্কর্য করি। ভাস্কর্য কি? অমক তমক, বুঝায় বলো। তো সে যে কাস্টিং এর কথা শুরু করলো, বললো আমি সিমেন্ট দিয়ে কাস্টিং করি। উনি বললো ওকে, বোঝা গেছে। তখন তাকে পাঠালো একখানে, যেখান থেকে ওই বিভিন্ন ছোট ছোট ইয়ে টয়লেট হচ্ছে না, এই টয়লেটে বসার জন্য যে চৌকো নাইয়ে মাঝখানে ফুটো, এই সিমেন্টের ঢালাই তাকে করতে দেওয়া হলো। কেন? ওই যে বলেছে আমি সিমেন্টের কাস্টিং করি, সিমেন্ট রড বালু দিয়ে। তো তাকে পায়খানার ওই উপরে ঢাকনাটা বানাতে দেওয়া হলো, যেটার উপর বসে মানুষ পায়খানা করবে। ঠিক আছে। উনি তো হাসতে হাসতে একটানা 1.5-2 ঘন্টা বলে গেলেন, এবং 2.5 বছর বাদে ওনাকে রিলিজ দেওয়া হয়েছিল সেখান থেকে। ফিরে এলেন এই কারণে, ওনার স্ত্রী বেজিং এ ওই ইনস্টিটিউটে ছিল, তার ক্যান্সার হয়েছিল। তো অনেক লেখালেখি, চিঠি লেখালেখির পর পার্টি অনুমোদন দিল যে না, নিয়ে আসো। এই উনি রিলিজ পেলেন। তাহলে ঠিক আছে। ওখানেও আর্টিস্টদের অনেক ফাইটিং আছে। আমি আপনার চিত্তদাস সম্পর্কে জানতে না, চেয়েছিলাম, এখন কিন্তু আমার এখন অবস্থা ফাইটিং, জানলাম। হ্যাঁ, হ্যাঁ, একটা ফাইটিং হচ্ছে আসলে যে আহ, যারা যারা ভালো কাজ করে তাদের বাজারে কদর আছে এবং ক্রেতা আছে, এত বেশি বড় ক্রেতা যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যারা বিভিন্ন দাম দিয়ে ছবি কেনে। চীন কিন্তু পিছিয়ে নেই, আর্টিস্টরা ভালো আছে, যারা ভালো কাজ করে সারা চায়নাতে। যেমন আর্টিস্টের কাজ একজন নন আর্টিস্ট দিয়ে করাবে না, তার মোটামুটি একটা লাইসেন্সই থাকে কাজ করার। তো দেখা যায় গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে রাষ্ট্র ছবি কিনবে, ইনস্টিটিউট ছবি কিনবে, অমুক অফিস ছবি কিনবে, বিদেশিরা চলে এসছে তারা কিনবে। এটার জন্য প্রপার যে চ্যানেলগুলো, লাইনগুলো, প্রাইভেট লেভেলের ব্যাপারটা আগে ছিল না, সেটাও উন্মুক্ত হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কাজের যদি একটা ট্র্যাডিশন থাকে, একটা ট্রেন্ডস থাকে, নিত্য নতুন জিনিস থাকে, তাহলে তো বিদেশিরা সেখান থেকে কেনাকাটা করবে, শিল্প ক্রয় থেকে। মানে হ্যাঁ, আমি দেখলাম যে কিছু কিছু কাজে তারা ইন্টারন্যাশনাল, আমেরিকান স্ট্যান্ডার্ডে যা হয়, একটা আর্ট গ্রুপ, একটা অফিস অমুক ডিজাইন জমা দিয়েছে, সে সেখানে দাম দিয়েছে যে এত লাখ ইউএন। সরকার কিন্তু ওই ট্রেন্ডস, আমেরিকান ট্রেন্ডসই ফলো করছে, ব্রিটিশ ট্রেন্ডসই ফলো করছে। আমাদের এখানে তো কম পয়সায় শিল্প কেনার একটা ইচ্ছা সবার থাকে, কিন্তু চীনে এই ব্যাপারটা নেই। প্রপার দাম দিতে হবে। বয়স কত? 60। পিছনের ব্যাপারগুলো কত দেখবে, ছবিতে এর ব্যাপার ছিল, ওকে, তার জন্য এই দামটা ঠিক আছে। তো আমি দেখেছি ওখানে আর্টিস্টরা ভালোভাবেই টিকে আছে, আর্টিস্টরা খুব বিষয় ভালোভাবেই। হলো যে আড্ডা দিতে গেলে তো একটা মানে আড্ডার কোনো সময় থাকা উচিত না। আড্ডা না, হবে, একটু চা পানি খাবো, কিন্তু ভিন্ন চোখ একটু চা বিস্কিট টিস্কিট আমাদেরকে দিচ্ছে না। বেগম গ্যালারিও দিচ্ছে না। আমরা দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, বেগম গ্যালারি এবং ভিন্ন চোখ, যে আমাদেরকে এবং সময় বেঁধে দেয়। আমরা দেখেন একজনের কথা শুনতেই আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আমাকে আপনারা কঠিন মনে করেন না, কিন্তু আমাকে বারবার থামাতে হচ্ছে, কারণ আমার সামনে তো আরো দুজন আছে, আমি সবার কথা একটু একটু শুনতে চাচ্ছি। সে হ্যাঁ, কারণে আমি তো বারবার ওই যে তাদেরকে ওই যে বললেন থামাতে না হচ্ছে। যে ওখানে কালচার, যে কালচারাল ব্যাকগ্রাউন্ড ওদের, ইসে মানে সেলাই ফোড়াই থেকে শুরু করে ছোটখাটো জিনিস বানানোর বিস্তর একটা ব্যাপার ছিল ওল্ড টাইমে। প্রাচীন সময় থেকে এটা বিস্তর একটা ব্যাপার ছিল। গভর্নমেন্টের ওই পার্টটা ওরা রুল করলো যে এগুলোকে উঠিয়ে আনতে হবে, এবং দেখা গেল আর্টস অ্যান্ড ক্রাফটসে যারা পড়াশোনা করছে তাদের সাবজেক্টের মধ্যেই সাবজেক্ট ঢুকে গেছে। ফলাফল, চীনে তৈরি হ্যান্ডিক্রাফটস, হাতের যেসব জিনিস, আমি প্রত্যক্ষভাবে গ্রাম এলাকায় গিয়ে দেখেছি যে এই 2005-06 যে ওই মেয়েরা অশিক্ষিত
কৃষক মেয়েরা তৈরি করছে, কিন্তু এত চমৎকার, এত সুন্দর যে পুরনো ট্রেন্ডস না থাকলে এই জিনিস সম্ভব হয় না। তাদের ওই ট্রেন্ডস ছিল। ভারতবর্ষে যেমন খুব ভালো একটা অবস্থা ছিল, কি গানে, কি কবিতায়, কি লেখায়, নানা ধরনের বিষয়বস্তু। এই ভারতবর্ষটা যে বললেন ভাই, আজিজ ভাই, এই ভারতবর্ষটাকে যে কেন আমি প্রতি মুহূর্তে সবসময় ভাবি যে কেন এত কি দরকার ছিল। হ্যাঁ, টুপি আর টিকির এত জঞ্জাল ঠেকাতে আমাদেরকে যে আলাদা করা হলো। আমি একটু ভারতবর্ষ যেহেতু বলা হয়েছে, কাজলদার কাছে আসি। কাজলদা, কবিতা, শিল্প, পেন্টিং এর কথা শুনছি আমরা, অনেক কিছু, গল্প, প্রবন্ধ। আমি গত অনুষ্ঠানে একটা প্রশ্ন করেছিলাম, একই প্রশ্ন একটু করছি। আমি সবার কাছে এই বিষয়টি একটু এক মিনিট করে জানতে চাইবো। হতে পারে না কোনো একজন সরকারি বড় কর্মকর্তা এই অনুষ্ঠানটা কোনোভাবে দেখে ফেলেছেন? হতে পারে না তাদের মনে হতে পারে না যে রাষ্ট্র এই শক্তিটাকে কিভাবে ব্যবহার করতে পারে? চিত্রকলার, কবিতার, গল্পের, শিল্পের শক্তিটাকে রাষ্ট্র কিভাবে ব্যবহার করতে পারে, সেরকম যদি আপনি দুটো দিক নির্দেশনা দেন বা তিনটে বিষয় বলেন ছোট করে, তাহলে আমরা একটা মানে এই অনুষ্ঠানের একটা ভিন্নতর একটি রেখা, রূপরেখা সৃষ্টি হবে বলে আমি মনে করি। আজিজ ভাই যে কথাটা বললেন, আমি সেই কথার পরিপ্রেক্ষিতে ব্যাপারটাকে আনছি। মাও সেতুংয়ের নেতৃত্বে সেখানে এসেছিল সাম্যবাদ। সেই সাম্যবাদের আওতায় ছিল দেশের প্রতিটি জনসাধারণ, এবং সেখানে সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল, যেটা দেশের প্রগতির পক্ষে, মানুষের স্বার্থের পক্ষে খারাপ, সেটাকে বাদ দেওয়া হয়েছিল, সেগুলোকে অস্বীকার করা হয়েছিল। কিন্তু কোনো সাম্যবাদী দেশ হোক বা সাম্রাজ্যবাদী দেশ হোক, সে কিন্তু একটাই প্রথম চাইবে যে সবাই তার অনুগত থাকুক। অর্থাৎ তার সপক্ষে সে শিল্প চর্চা করুক, সাহিত্য চর্চা করুক, সংস্কৃতি চর্চা করুক। তার বিরুদ্ধে যদি লিখতে হয়, যেটা আজিজ ভাই বললেন, সেটা বাইরে গিয়ে লিখতে হয়, চীনে বসে লেখা যায় না, কোনো সরকারই এটা লিখতে দেয় না। তো আপনি কি করে আশা করতে পারেন যে আমরা সরকারের ইচ্ছে মতো, তাদের অধীনে আমরা সাহিত্য বা শিল্প সৃষ্টি করব তাদের সপক্ষে? আমি তো মুক্ত মানুষ। না, আপনি তো আমাকে ভুল বুঝছেন। আপনি তো আমাকে ভুল বুঝছেন। আমি কেন তা ভাববো? আমি ওটাও তা বলছি না যে আপনি সরকারের পক্ষে। আপনি রাশিয়াতে সমাজতন্ত্র কায়েমের পরে লেনিন ফিল্মকে তারা করে দিয়েছিলেন। সেখানে আইজেনস্টাইন, সব পুদককিন, তারা বিদ্রোহী সমাজতান্ত্রিক সরকারের পক্ষেই কাজ করছিলেন। তারা পৃথিবীতে যত বড় ফিল্ম মেকারই হোক না কেন, তারা সে তকমা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে না। আমি কিন্তু সেটা একবারও বলিনি। আমি বলি রাষ্ট্র নিয়ন্ত্রিত শিল্পী সাহিত্যিকরা হতে পারে না। সেটাই তো আপনি বলবেন, আমি কেন বলবো? আপনি বলেছেন, আমি বলছি রাষ্ট্র কিভাবে তার শক্তিকে ব্যবহার করতে পারে। তো শক্তিকে ব্যবহার করতে হলে তো অবশ্যই তাকে স্বাধীন করে দিতে হবে, এটাই তো প্রথম কথা। রাষ্ট্র তাকে কিনে নেবে, রাষ্ট্র কখনোই তাকে স্বাধীনভাবে থাকতে দেবে না। যে শিল্পী বা যে সাহিত্যিক তার নিজের কণ্ঠস্বর জোরালো করে তুলবে, সেই কণ্ঠস্বর কোনো রাষ্ট্র মেনে নেয় না। রাষ্ট্র ব্যবস্থাটাই এমন, সেখানে তার সপক্ষে কথা বলতে হবে, নাহলে কিছু হবে না। সুতরাং আমাদের যে লড়াইটা, এতে রাষ্ট্র আমাদের মদত করবে এটা আমি বিশ্বাস করি না। আমাদের লড়াই, আমাদের সংঘবদ্ধ লড়াই, শিল্পীর লড়াই, সাহিত্যিকের লড়াই, এবং একজন সমাজের মানুষ হিসেবে লড়াই। যে কথাটা আগে বলেছিলেন যে একটা মানুষকে তার আইডেন্টিটি কি হবে, তার আইডেন্টিটি একটাই হবে, সে মানুষ। তার কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, ভাষা একটা থাকবে। কেন, ভাষা ছাড়া তো আমরা ভাব বিনিময় করতে পারবো না। কিন্তু আমি মনে করব না যে আমি খালি ভারতের, আমি খালি বাংলাদেশের, আমি এই পৃথিবীর যত মানুষ আছে তার সুখ দুঃখ, তার ঘাত প্রতিঘাত, তার বেদনা দুঃখ সব আমার মধ্যে সঞ্চারিত হবে। আমার মধ্যে দিয়ে সেই মগ্ন চৈতন্য থেকে সেটা আবার উঠে আসবে। আমি সাহিত্য লিখবো পৃথিবীর জন্য, আমি কোনো দেশের জন্য লিখছি না, কোনো নির্দিষ্ট বর্ণের জন্য না, ধর্মের জন্য তো নয়।
আমি নিজেকে মানসিকভাবে অটোমেশনের দ্বারা এই জায়গায় উন্নীত করেছি। আর যে কথা আপনি বলেছেন সঠিক বলেছেন, একজন শিল্পী সেই হতে পারে যে সৎ মানুষ হতে পারে, সততা থাকতে পারে। কেন যারা অসৎ তাদের সৃষ্টির মধ্যে অনেক সময় সেই অসততাটা ঢুকে যেতে পারে। কেন টিকে থাকার লড়াই, এক্সিস্টেন্সের লড়াই, নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই, কিন্তু যে মানুষটা শুধুমাত্র শিল্পের জন্য, সাহিত্যের জন্য, সংস্কৃতির জন্য সারা জীবন ধরে লড়াই করে যাচ্ছেন, সে কোনো রাষ্ট্রের অধীন নয়, সে কারোরই অধীন নয়, সে সম্পূর্ণ মুক্ত মানুষ। সারা জীবন রবীন্দ্রনাথ লেখার পরে যখন লেখেন মানুষের ধর্ম, তখনই তো বুঝতে পারি যে তার যে উত্তরণটা, যেখানে তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলছেন, নজরুল বলে গেছেন, সুকান্ত বলে গেছেন, সবাই বলেছেন যারা প্রকৃত অর্থে একজন সৎ মানুষ তারা বলবেন, এবং তাদের সেই ভাবনাটা প্রতিফলিত হবে তাদের শিল্প, সাহিত্যে, সংস্কৃতিতে। এখানে কিন্তু কোনো আপোষের ব্যাপার নেই, আমরা আপোষ করতে পারি না, করবো না। তাহলেই আমরা সেই সত্তা থেকে বিচ্যুত হব, যেটা কখনোই কাম্য নয়। এটা অবশ্যই আমার ব্যক্তিগত। বাসনা রে মন ভালো, তুই অন্ধকারে দেখিস কত আলো, তোর পরাণ জুড়ে শখের বৃন্দাবন, এক পৃথিবীর গল্প রেখে আমায় ভালোবাসবে রে কখন। আমার মনে হচ্ছিল যে আলোচনাটা খুব একদম কড়া হয়ে যাচ্ছে, শক্তিশালী হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট দেশপ্রেমটাই তো আমার কাছে মনে হয় যে সব থেকে ভুল ধারণা কাজলদা। আমাকে লোকজন পিটাতে পারে, আমি পিনু ভাইয়ের কাছে আসছি একই প্রসঙ্গ নিয়ে, যে দেশ দেশ করে, রাষ্ট্র রাষ্ট্র করে, ভাষা ভাষা করে সমস্ত পৃথিবীর মানুষকে টুকরো টুকরো করা হয়েছে। কিন্তু দেখেন প্রকৃতি বলেন আর বিজ্ঞান বলেন আমাদেরকে কিন্তু মিলিয়ে দিয়েছে। আজকে ফ্রান্সে বসে রবিদা প্রতিদিন বাউলের গান শুনছে, আজকে অস্ট্রেলিয়াতে বসে, কানাডাতে বসে, বাংলাদেশে বসে পৃথিবীর সকল মানুষের সাথে যোগাযোগ করা হচ্ছে। জাস্ট যদি আমরা একবার ভাবতে পারতাম। এই যে প্রযুক্তিতে আমরা কথা বলছি, এটা কার প্রযুক্তি? কোন দেশের, কোন জাতির, কোন ধর্মের বলুন তো? আজকে যা কিছু করছি সেটা সারা পৃথিবীর, বিশ্বের এই প্রযুক্তি মানুষের, এটা কোনো জাতির নয়, কোনো ধর্মের নয়। মার্ক্সবাদকে অনেকে বলেছিল যে ওটা জার্মানের। কিসের জার্মান? সেখানেও যেমন শোষিত মানুষ আছে, এখানেও তো আছে। লড়াইটা তো এক। তিনি তো একটা সূত্র দিয়েছেন, দার্শনিক কখনো কোনো দেশের হতে পারেন? রবীন্দ্রনাথের বিশ্ববোধ, আইনস্টাইনের ভাবনা, এগুলো কারোর একার? তো যদি আমি বিদেশ থেকে জিন্স আনতে না পারি, জিন্সটা নাকি বিদেশি, তাহলে ভাবনাটা আনছি কেন? ইলেকট্রিসিটি কেন এনেছি? কিছুই আনা উচিত না, সব নিজের দেশে থাকবে। তাই হয় নাকি? এই ভাবনাটার বেড়াটা ভাঙতে হবে, যেটা আপনি প্রথমে বলেছেন, একজন সৎ মানুষ হবার কোনো রকম আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না, খোলা মন হবে, তখনই সৃষ্টি হবে, তখনই আমরা সৃষ্টি করতে পারবো, সঠিক সৃষ্টি। আর না হলে আমরা বিভিন্ন প্ররোচনায় পা দেবো, প্রলোভনের দ্বারা আমরা পথ হারাবো, এবং শুধুমাত্র তাৎক্ষণিক লাভের জন্য আমরা কিছু করব, নিজেকে সান্ত্বনা দেবো, আমার এই ক্ষমতা। কিন্তু ক্ষমতা তো অপার, অসীম। মানুষ যদি নিজেকে ইনভেস্টিগেট করে, তাকে যদি খনন করে, তার থেকে কি না বেরিয়ে আসবে। যারা হয়েছেন তারা কি ছিলেন, তাদের ভেতর থেকে সেটা বার করেছেন। আমরা যদি কিছু না হতে পারি, ব্যর্থতা আমার নিজের। আমার ব্যর্থতার জন্য কেউ দায়ী নয়, আমি নিজে। অবশ্যই পারিপার্শ্বিকতা আছে, সুযোগ সুবিধার কথা আছে, কিন্তু আমরাই বা কতটা যত্নশীল আমাদের নিজেদের প্রতি? আমাকে একজন বলেছিলেন যে আপনি কবি তখনই হতে পারবেন যদি আপনি মনে করেন যে কবি না হলে আপনার জীবনটা ব্যর্থ। আপনাকে কবি হতেই হবে, আপনাকে লিখতেই হবে কবিতা, তাহলে আপনি কবি হতে পারবেন। হ্যাঁ, সেটাই আর কি। আসলে কথা আমরা মানে এত সুন্দর কথা, এত গুরুত্বপূর্ণ, এটা 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 চলতেই থাকবে। আসলে আমরা কাজলদার একটা কবিতা শুনে আসি, আমাদের সময় শেষের দিকে চলে যাচ্ছে। একটা কবিতা পড়ছি, কিন্তু এই এখন একটা খুব ছোট্ট কবিতা পড়ছি, মানে বেশি 15-20 লাইনের। নিমের বাগানদারি,
দিনের নিম গাছ, রাতের নিম গাছ, এভাবেই কখন যে মিলেমিশে একটা গোটা নিমের বাগান। আমরা যে ভাবনার কথা বলছিলাম, দেখুন আজ থেকে বহু বছর আগে লেখা কবিতাটা, নিমের বাগানটারি, দিনের নিম গাছ, রাতের নিম গাছ, এভাবেই কখন যে মিলেমিশে একটা গোটা নিমের বাগান। তাহলে এখন থাক শুধু নিমেরই শুশ্রূষা, নিম ফলে জড়ো হোক আরো কচি দুধ, প্রতিদিনের ব্যস্ততার বাতাসে মেহনতি নিমের বাতাস। তবে কি কখনো হয়নি যাওয়া নিজেকে ছেড়ে কোনো দিন? মন্ত্রগুপ্তির সময় রাখা হয়নি কোনো গোপন উচ্চারণ? গলার কারুকাজে দুই একটা নিরিবিলি খেয়ালি আন্দাজ? এবার ফুলের জলসায় মুখোমুখি শুধুই ভোরবেলার ফুল, সহজ টাটকা মাটিতে গড়িয়ে যাওয়া দুপুরের রোদের বাথান। আলাদা জল, তার আলাদা আধার উঠে আসে চোখের পাতায়। সমস্ত তললাট জুড়ে মাধবী লতার খোঁজ সারা গ্রীষ্মকাল। এখন কত যে গাছপালা, তার ডালপালা নিয়ে ফিরে আসে নিমের অন্তর্মহলে। জমে ওঠে তাপ, মধ্যাহ্ন সাজ, নিমের বাগানদারি সেরা ঠাটবাট। আসলে ভাবনাটা কোন ফর্মে বেরিয়ে আসবে, সেটা তুলিতে বেরিয়ে আসবে, নাকি একটা গানের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, অথবা একটা কবিতায়, অথবা একটা গল্পে, আপনি তো কিছু দেখেননি কাজল দা, আপনি তো কিছুই বাদ রাখেননি, তাই না? আপনি তো মহাতেন্দর, কিছুই বাদ রাখেননি। গানও লিখেছেন, কবিতাও লিখেছেন, গল্পও লিখেছেন, প্রবন্ধও লিখেছেন, সম্পাদনা করেছেন। তো ওই নিউটনের কথা এসে যায়। ওই নিউটন বলেছিলেন না যে ওই সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমাদের সবাই তাই, হতেই পারে না, পণ্ডিত হওয়া যায় না, ইট ইজ ইম্পসিবল। পৃথিবীটাতে এত জ্ঞান, সেই জ্ঞান কভার করা সম্ভব নয়, কত ক্ষুদ্র আমরা। কিন্তু প্রচেষ্টাটা থাকা দরকার, লড়াইটা থাকা দরকার। জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাব, সেটা যদি না চালাতে পারি তাহলে আমার জীবন ব্যর্থ। আমি জন্মেছি তো এই করার জন্য, আমি লিখতে জন্মেছি, আমার আর কিছু কাজ নেই। একসময় ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আজ খেলতে পারবো না, সম্ভব নয়। কেন? ওটা আমার কাজ ছিল না। আমি গান গাইতে পারি না, আমার গলার সুর নেই, কিন্তু আমি লিখতে পারি, আমি লিখে যাব। জীবনের এটাই তো সাধনা, তো এটাই। তার জন্য তো বনে জঙ্গলে গিয়ে আমাদের ধ্যান করার দরকার নেই। যে যা নিজের কাজের সাধনা করে যাবেন প্রত্যেকে, তার প্রতি তার জীবনের সার্থকতা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু পিনু ভাইয়ের কাছে আসি, কারণ আমরা একটু তার কথা শুনি। আমি একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, সে বিষয়ে একটু শুনবো। আর আমাদের এই আলোচনার মধ্যে কিছু বিষয় উঠে এসেছে যে হ্যাঁ, আসলেই তো এখন তুষার দাবারও লিখেছেন যে গ্লোবাল এবং লোকাল, এই দুটোকে একসঙ্গে করে এখন মানে গোলকায়নের যুগ আর কি, গোলকায়নের সমন্বিত হবার কাজ। আসলেই তো তাই, আমরা এক পৃথিবীর জন্যই, আমরা যদি বলতে পারতাম, আমি একটা ইন্টারভিউতে যে এক পৃথিবীর সন্তান যদি আমরা হতে পারতাম, তাহলে কিন্তু মাস্কে যদি অপরাধ হতো, সবার জন্য সে অপরাধ হতো। এক পৃথিবীর সন্তান যদি হতে পারতাম, তাহলে আমার শীতল পাটি সবাই গায়ে দিয়ে শুইতে ঘুমাইতে পারতো। এবং আই হ্যাভ নাথিং টু বি প্রাউড, একজন উপস্থাপকের একটা খুব সুন্দর কথা আছে, আই এম নাথিং টু বি প্রাউড। তখন আর আমার অহংকার করার মতো কিছু থাকতো না। তাহলে কি হতো? অহংকার করার মতো কিছু না থাকলেই আমরা লালনের কাছে ফিরে যেতাম, অথবা রাসূলের কাছে ফিরে যেতাম। সহজ মানুষ ভোজে দেখ না নেমন দিব্য জ্ঞানে, পাবিরে অমূল্য নিধি গর্ত মানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। এই সহজ মানুষ যদি আমরা হতে পারতাম সবাই, তখনই হতে পারতাম যখন আমরা এক পৃথিবীর মানুষ হতে পারতাম। আমরা সবাই মিলে সেই তাই চেষ্টা করি, পারি আর না পারি মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম পেরেতে বাধা রবে, কি যেন কথাটা ভুলে গেছে। যাই হোক, পিনু ভাই আপনি একটু বলেন, আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেছিলাম সেই সম্পর্কে, আর আপনার একটা কবিতা পড়বেন। এই তো মানে আমরা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষের দিকে চলে আসছি, শেষ করে দিব। আলোচনা তো অনেক হলো এবং অনেক কিছু শিখতে পারলাম।
একটা অভিজ্ঞতা হলো দুইজনের কাছ থেকে, আপনার কাছ থেকে। আমি এই জন্য আমি না, কৃতজ্ঞতা জানাই। না না, কৃতজ্ঞতা জানাই। প্রথম প্রশ্নটা ছিল যে ওই নারী লেখকদের সম্পর্কে কিছু বলবো নাকি এটা বলবো? না, সম্পর্কে বলতে আমি বলছি যে আপনি যেহেতু বিষয়টা নিয়ে কাজ করেছেন, হ্যাঁ হ্যাঁ, যেমন এখনো এটা আমি আমাদেরকে একটু বলি। এটা নারী এবং এটা আমি পুরুষ একটা বিশাল বিভক্তি, এবং ধরেন যে কোনো সংকলনে যে কোনো সংখ্যায় ধরেন 50 জন পুরুষ কবির পাশে 2 জন বা 3 জন নারী থাকে, সেটা কোটার কারণে বা যে কোনো কারণে, অযোগ্যতার কারণে তারা জায়গা পায় না। কি কারণে পায় না আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি জানতে চাচ্ছি আসলে যে আপনি যে গবেষণাটা করেছেন, দুটো গবেষণা করেছেন, সেই জায়গাটা থেকে তাদের লেখাটা কোন অবস্থানে আছে নারী হিসেবে না, লেখক হিসেবে তাদের হ্যাঁ হ্যাঁ, লেখাটা বাংলা সাহিত্যের যে জায়গা সেখানে কোন অবস্থায় আছে, বা কিভাবে আপনি এটা ব্যাখ্যা করেন? বাংলা সাহিত্য বলাটা ভুল হবে যদি বলি যে পৃথিবীর সাহিত্য, হ্যাঁ, না কোথায় এটা আছে আসলে ঠিকই। হ্যাঁ, এটা আপনারা জানেন যে বিংশ শতাব্দীর শুরুতে আহ, মানে এই ভূখণ্ডের নারী লেখকরা লেখার সুযোগ পায়, পত্রপত্রিকায় তারা লিখতে পারে, সংকলনে লিখতে পারে, এভাবে তারা লেখালেখিতে চলে আসে। এবং সেই সময় একটা ইতিহাসের বিষয়, সেটা হলো এই বিংশ শতাব্দীর শুরুতে কেবল নারী শিক্ষার প্রবর্তন হয়েছিল কলকাতা থেকে এই দুই বাংলায়। ধীরে ধীরে নারীরা মানে বাসায় লেখাপড়া করতো বেশিরভাগ। দেখা গেছে যে অনেকে আহ ইংল্যান্ডে গিয়েছেন, শিক্ষিত হয়েছেন, পরে এসে দেখেছেন যে যদি তার মানে সঙ্গীকে লেখাপড়া শেখানো যায় তাহলে তার সমাজটা, পরিবারের কল্যাণ হবে। এই লক্ষ্য থেকে জেনানা মানে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হয়েছিল এবং পরবর্তীতে লেখালেখি প্রবর্তন হয়েছে। আমি যে কথাটা বলতে চাই, আমার গবেষণায় একটা কথা এসছে, সমস্ত নারী লেখক, বিশেষ করে উপন্যাস, গল্পে, কবিতা কারা লিখেছেন, আপনারা জেনে অবাক হবেন যে নারীরা কিন্তু লেখক হয়ে ওঠার ক্ষেত্রে পুরুষদের চাইতে অনেক বেশি সংগ্রাম করেছে। আমি একজনের কথা উদাহরণ দিই, যেমন দৌলতনেসা খাতুন, তিনি কিছু উপন্যাস লিখেছেন। তিনি কিন্তু তার বিয়ে হয়েছিল মানে ক্লাস 1-এ পড়ে তখন, এবং এই মহিলা পরবর্তীতে সংসার জীবনে আপনার মেট্রিক পড়ে, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারপর এমনকি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্মের অধ্যাপনাও করেন এবং সেখানে তার অনেক বই পঠিত হয় এখন। তো এই মহিলার জীবন সংগ্রাম যদি আমরা দেখি তাহলে দেখবো যে ইনি ভাষা আন্দোলনের সময় বিশেষ ভূমিকা পালন করেছেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ভূমিকা পালন করেছে। আমরা নারী লেখকদেরকে আমরা ওইভাবে তুলে আনতে পারি না। আমি যদি বলি রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের বোন স্বর্ণকুমারী দেবী, তিনি কতটুকু আলোচিত, অথচ তার অনেক গল্প উপন্যাস রয়েছে যেগুলো আলোচিত হওয়া উচিত। তো এইভাবে আমরা লক্ষ্য করি যে অনেক লেখক, নারী লেখককে আমরা তুলে আনতে পারিনি। আমরা যদি বলি কিছুদিন আগের ঘটনা, এই 60 দশকের লায়লা সামাদের কথা। লায়লা সামাদ প্রথম বাংলাদেশে, এই ভূখণ্ডে প্রথম মহিলা সাংবাদিক এবং পাশাপাশি একজন ভালো ছোট গল্পকার, কিন্তু তার ছোট গল্প নিয়ে আলোচনা হয়। তো এই বিষয়গুলোকে আমরা আসলে পর্যবেক্ষণমূলক দৃষ্টিতে আমরা নারী লেখকদেরকে আরো তুলে আনতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এই বিষয়টাকে যদি গুরুত্ব দিই তাহলে আমরা দেখবো যে তাদের সংগ্রাম, তাদের জীবন কি কঠিন পর্যায়ের মধ্য দিয়ে চলে গেছে, তাতে অন্য নারীরাও অনুপ্রাণিত হবে, অন্যরা উদ্দীপিত হবে বলে আমি মনে করি। এটা একটা বিষয়। আরেকটা কোশ্চেন আপনি করেছিলেন, এখানে আলোচনা হয়েছে যে এই অনুষ্ঠানটা যদি কোনো বিশিষ্ট কর্মকর্তা দেখেন, হ্যাঁ, তাহলে উনি কি এটা কিছু করবে কিনা, এটা একটা আমি একটু অন্যভাবে বলি ওনাদের চাইতে। আমি মনে করি যে লেখকদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না লেখা শিল্পের ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টটা কিন্তু করতে পারে সরকার। যেমন আমি বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় 50 বছর ছুঁই ছুঁই, অথচ আমাদের বাংলা সাহিত্যের যে উল্লেখযোগ্য লেখা, উপন্যাস বলি, গল্প বলি, এমনকি আমি যদি রোকেয়ার কথা বলি, রোকেয়ার যদি লেখাগুলো অনুদিত হতো তাহলে এই বিংশ শতাব্দীতে নারী দার্শনিকের তার মধ্য দিয়ে তার যে একটা পরিচিতি হতো সারা বিশ্বে, সেটা হয়নি শুধু অনুবাদের কারণে। এবং আমাদের দেশে ইনস্টিটিউশনাল অনেক ধন্যবাদ দিয়ে যাচ্ছি আমি এই ফাঁকে, যে বেগম রোকেয়ার প্রবন্ধ সংকলনটা, শুধুমাত্র তার প্রবন্ধ সংকলনটা যদি পাঠ্য করা যেত, কোনোভাবে পড়ানো যেত,
সেটা স্কুলে হোক, প্রাইমারি স্কুলে হোক, মাধ্যমিক স্কুলে হোক, তাহলে কিন্তু অনেকগুলো ঝামেলা মিটে যেত, গোড়া থেকে মিটে যেত যদি প্রাইমারিতেও পাঠ্য হতো। খুব সরল করে লেখা, সহজ করে লেখা। না, সেটাই হ্যাঁ, সেটাই পিনু ভাই যেটা বলছিলেন আপনি বলেন, খুব হ্যাঁ, আমি গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যে বলেছেন। আরেকটি কথা এখানে, যেটা শাহ আজিজ ভাই ছিলেন চীনে, একটা উদাহরণ দিই ফ্রান্সের এবং চীন। আমরা দেখি যে চীনে অনেক বিদেশি বই দ্রুত অনুবাদ হয় এবং ইনস্টিটিউট আছে, 7 দিনও লাগে না, সেই অনুবাদটা করে ছড়িয়ে দেওয়া হয় মানুষের কাছে। ফ্রান্সে কিন্তু দেখা যাবে সেখানে তাদের ভাষায় শুধুমাত্র লেখালেখি করা এবং মানে অনেক কিছু তাদের ভাষাকে গুরুত্ব দেওয়া হয়, সেখানে অন্য ভাষা ঢুকতে পারে না। এমনকি আপনারা জানেন যে ওখানে সাইনবোর্ডে যদি ইংরেজি প্রবেশ করে তাহলে সেটা পুলিশ ধরে নিয়ে যায়। এইরকম একটা রক্ষণবাদী চিন্তা ভাবনা থাকা উচিত ছিল বাংলাদেশের ক্ষেত্রে। আমরা একটি ইনস্টিটিউট তৈরি করতে পারিনি, অনুবাদ ইনস্টিটিউট। এখন অনুবাদ যেটা হয় যে আমার একটা বই ভালো লাগলো চীনের, আমি অনুবাদ করব, বা আপনার যদি কোনো ভালো লাগে আপনি একটা গল্প পড়েন, কিন্তু এটা ইনস্টিটিউশনাল বেসড অনুবাদের একটা জোরালো অবস্থান থাকা উচিত ছিল বাংলাদেশে, সেটা হয়নি। আমি মনে করব এই যে সাংস্কৃতিক মানে বিকাশের জন্য আমাদের গল্প, উপন্যাস, চিত্র এগুলো বহির্বিশ্বে পরিচিতি লাভ করার জন্য আমাদের ইনস্টিটিউশন আজ পর্যন্ত করতে পারেনি। এটা একটা বেদনা বিহবল পরিস্থিতি তৈরি করেছে। আমি মনে করি যে যারা কর্মকর্তা আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে, তারা এই বিষয়গুলো আজকে দেখবেন। আমি দাবি তুলবো যে আপনারা এই 50 বছর যে মুক্তিযুদ্ধের 50তম পূর্তি হবে, সেই সময় অন্তত সাংস্কৃতিক ক্ষেত্রে আপনারা এই অনুবাদের জন্য একটি ইনস্টিটিউট করে তুলুন পূর্ণাঙ্গ। এই দাবিটুকু জানিয়ে শেষ করছি, ধন্যবাদ। পিনু ভাইকে একটা কবিতা পড়বেন, তারপর আমরা আজিজ ভাইকে দিয়ে হয়তো শেষ করব। ঠিক আছে, আমি একটা কবিতা পড়ছি। আপনাদের তিনজনের বাড়ি তো দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকায়, সুন্দরবনকে নিয়ে একটা কবিতা আমি পড়ি। কবিতার শিরোনাম সুন্দরবনকে একা থাকতে দাও। সুন্দরবনকে একা থাকতে দাও, ওর নিঝুমতা নিয়ে একা থাকতে দাও, ওর পাখির কিচির মিচির নিয়ে, ওর ডেও পিঁপড়ে নিয়ে, ওর ঝুলন পূর্ণিমা নিয়ে, ওর নদীর জলশব্দ নিয়ে একা থাকতে দাও, একা থাকতে দাও। ওর গরান হেতাল, ওর গোল পাতা, ওর পাক হরিণ নিয়ে একা থাকতে দাও, ওর বাওয়ালি মোয়ালি নিয়ে রৌদ্র তাপে একা থাকতে দাও। ওর কচি পাতা, পঞ্চমুখী জবা, স্বর্ণলতা নিয়ে একা থাকতে দাও। ও তো কারো অনিষ্ট ডেকে আনেনি, মরণ কালো না, তবে কেন তার সমাধার তৈরি করা হচ্ছে? ওর নাভিশ্বাস উঠলে তোমারও হবে ওষ্ঠাগত প্রাণ, ওকে জমে টানলে তোমাকেও যেতে হবে লাশ কাটা ঘরে। সুন্দরবনকে একা থাকতে দাও, একা থাকতে দাও। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ, অসাধারণ পিনু ভাই। আমরা আজিজ ভাইয়ের কাছে আসছি। আজিজ ভাই একটু বলবেন এই যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে শিল্পের শক্তিটাকে, হ্যাঁ শিল্প তো কখনো স্বাধীনতা ওইভাবে আমরা পাবো না বা দেয়া হবে না, তবুও এর মধ্যে থেকেও বা এর বাইরেও কেউ যে যাবে না কোনো রাষ্ট্র ব্যবস্থা, তাও আমরা জানি না, হয়তো যেতেও পারে কোনো একদিন। তো আপনি কিভাবে এটাকে একটু বলবেন একজন শিল্পী হিসেবে, যে আজকে চারুকলায় ছবির হাট ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে শাহবাগে একটু আড্ডার জায়গা ছিল সেখানে আমাদের উন্নয়নের ঠেলায়, হ্যাঁ আমাদের আধুনিকতা সভ্যতার যন্ত্রণায় সেখানে প্রচুর জামা কাপড় পরতে হয়, আমাদের এত জামা কাপড় পরতে হয় যে সারাদিন জামা কাপড়ই পরে থাকতে হয় আমাদের। হ্যাঁ, তো এই যে আমাদের সভ্যতার নামে যে ভুল সভ্যতা শেখানো হচ্ছে আধুনিকতার নামে, হ্যাঁ, এবং আপনি আসলে এই এই আধুনিকতাটাকে আপনি সম্পূর্ণ তো সাপোর্ট করেন কিনা? হ্যাঁ, সেটা না, করেন নাকি আপনি? আচ্ছা, না, এটা করি তাহলে না। আপনি কিভাবে দেখছেন এটা আমি বলেন আমি আপনার। আমি আমি চীনের ইয়ে রাষ্ট্রীয় কাঠামো কমিউনিজম, কিন্তু শিল্পের গলা চিপে ধরেনি তারা, এটাকে নিয়ন্ত্রণ করতে চায়নি। ঘটছে সেখানে শত শত আর্ট ইউনিভার্সিটি এবং আর্ট ইনস্টিটিউট, সেখান থেকে যারা বেরোচ্ছে এখন পাক্কা ইয়ে হিসেবে, এর মধ্যে প্রতিযোগিতা অনেক। সেই প্রতিযোগিতায় যারা টিকে থাকতে পারছে খুব ভালো আছে, যারা টিকে থাকতে পারছে না তারা লো ইনকাম গ্রুপে পড়েছে এভাবে।
কিন্তু ওটা হয়েও আমাদের তো গণতান্ত্রিক ব্যবস্থা, ওদের সমাজতান্ত্রিক ব্যবস্থা। তারপর আমি বলবো তারা যে সুযোগ সুবিধা করে দিয়েছে একজন শিল্পীর জন্য, যে আমাদের এখানে বিসিএস পাস করে একজন ডাক্তার পুলিশের ওসি হতে চলে গেল, অ্যাসিস্ট্যান্ট এসপি হতে চলে গেল, একজন ডাক্তার এমবিবিএস পাস। ওখানে কিন্তু এই সুযোগটা নেই। এই যে পেশা পরিবর্তন করে আমি করব অমুক অমুক তমুক, এটা নেই। আজকে যে ভাস্কর্যগুলো গড়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সবই নন স্কাল্পটর, রাজনৈতিক শক্তি অন্যান্য শক্তি দিয়ে তারা এগুলোকে আর্ন করে। ওখানে সে সুযোগ নাই। স্কাল্পটর স্কাল্পচার করবে, পেইন্টার পেইন্টিং করবে, সোজা একটা নিয়ম। এবং এই শিল্পে কোনো বাধা ধরার ব্যাপারটা নেই। কিন্তু আমাদের তো ক্রমশ কোর্সে নিয়ে আসছে, এরপর শুধু আরবি ক্যালিগ্রাফি ছাড়া আর লেখার মতো কিছুই থাকবে না আমার মনে হচ্ছে। এটা যাও এয়াল আপনার নাগে, আমি তো কবিতা লিখি, প্রকাশ নেই আমার প্রায় বলতে গেলে। আমি একটা কবিতা পড়ি মার্চ মাসে লেখা। আচ্ছা, এমনি শোনা যাচ্ছে তো পরিষ্কার না? অবশ্যই। এটা হচ্ছে জীবনের দৌড়। 100 মিটার দৌড়ে স্টার্টিংটা খারাপ ছিল বলে দৌড়াতে পারেনি, তাই বলে থামেনি একদম। ধীরে সুস্থে ফিনিশিং লাইনে দাঁড়িয়ে শরীর ঝাঁকিয়ে অন্যদের সাথে উঁচিয়ে দিলাম হাত, আমিও জয়ী। তারপর 200 মিটার, 500, 1000 এবং 1000 মিটার দৌড়েছি, কিন্তু জিতিনি কখনো, অ্যান্ড নেভার। কিন্তু হারিনি আমি কখনো এবং থেমে পড়িনি কখনো। দৌড়াতে দৌড়াতে সঙ্গীদের কেউ কেউ হারিয়ে গেছে চিরতরে, অথবা লুকিয়েছে ঝোপঝাড়ে অগোচরে। দেখেছে লজ্জা, ফুরিয়েছে যখন দম, করেছে ঝরেছে ব্যাপক ঘাম। কিসব করুণ সেই সব বিজিত স্বজন, হেরেছে যখন একটা জীবনের যুদ্ধে প্রায় বছর 80 হবে। আমি দৌড়চ্ছি এবং দৌড়াচ্ছি পৃথিবীর চওড়া পথ ধরে। থমকে যাওয়ার সময় ডেকে কয়, ওরে থাম, ওরে থাম, নেড়ে একটু বিশ্রাম। আমি বলি, সে সময় কই, জীবনের ফসল কাটা হলে শেষ, আমারও হবে ক্ষয়, হব আমি নিঃশেষ। ধন্যবাদ। আপনি যে কবিতাটা পড়লেন, আমি যেটা পড়লাম সেটা আপনি আগেই রূপায়িত করেছেন আপনার কবিতায়। অসাধারণ অসাধারণ। মার্চের 6 তারিখে এটা লেখা। হ্যাঁ, 6 তারিখের। অসাধারণ লাগলো। আপনাদের দুজনের কবিতাই সেই সুন্দরবন সম্পর্ক যেটা লিখেছেন, অসাধারণ। কবিতার মান সত্যি ভালো, এবং মানে এত ভালো লিখেও আমরা দেখছি আজকের যে অসাধু অসৎ প্রতিযোগিতা চলছে, তাতে কিন্তু ভালো কবিতার জায়গা হচ্ছে না। যেগুলো কবিতা নয়, যারা কবি নয়, তারাই কিন্তু উঠে দাঁড়াচ্ছে, তারাই আমাদের মাথার উপর দাঁড়াচ্ছে। সে বাংলাদেশের কথা ততটা তো আমার জানা নেই, কিন্তু এখানে তো দেখছি আপনারাও কিছু কিছু খবর পান যে কি চলেছে। তো মাফিয়া গুন্ডামি সর্বত্র আছে, শুধু রাজনীতি নয়, সর্বত্র। এবং আমাদের লড়াইটাও আছে ওই আপনার মতোই, সেটা দৌড়াতে হবে। আমি একদম লাস্টেই নয় ফিনিশিং লাইনটা টাচ করব, কিন্তু টাচ করবই, আমার কোনো উপায় নেই। অশেষ ধন্যবাদ, খুব ভালো লাগলো। আচ্ছা, আর একটা ছোট্ট একটা প্রসঙ্গ খালি বলি, আমার বলতে ইচ্ছে করছে যে আজকে ধরুন আমরা এই করোনার মাধ্যমে এমন একটা পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছি, যেখানে আমাদের কিন্তু পারস্পরিক মেলামেশা বলুন, বিনিময় বলুন, কাছাকাছি থেকে হবে না, দূর থেকে সবকিছু। যার ফলে আমাদের এখন মুদ্রিত পত্রিকা হোক, বই হোক, তার থেকে বেশি কিন্তু এখন অনলাইন এসে গেছে। আমরা অনলাইনের মধ্যে প্রকাশ করছি। আমি এটা মানি যে অনলাইন হচ্ছে এমন একটা মাধ্যম যার দ্বারা সারা পৃথিবীতে নিজের সৃষ্টিকে ছড়িয়ে দেওয়া যায়। মুদ্রণের দ্বারা সেটা সম্ভব নয়। কেন, মুদ্রিত পত্রিকা বা বই কতজনের কাছে যাবে?
সম্ভবই নয়, কিন্তু অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। কিন্তু সেই সঙ্গে একটা সংকটও দেখা দিচ্ছে, যদি এভাবেই চলতে থাকে, পৃথিবী যদি এভাবেই ক্রমশ এই সংক্রমণের দ্বারা গণ্ডিবদ্ধ হয়ে পড়ে, তাহলে কি আমরা মুদ্রণ শিল্পকে হারিয়ে ফেলবো? আমার কিন্তু এটা এটা একটা মনে হয় প্রশ্ন। এটা একটা আরেকটা বিশাল প্রশ্ন, এবং আরেকটা একটি ইন্ডিভিজুয়াল অনুষ্ঠানের প্রয়োজন হবে, একটি স্বতন্ত্র অনুষ্ঠানের দরকার হবে এটা আলোচনার জন্য। তো আমরা এই প্রশ্নটা ছুড়ে দেওয়া গেলে নতুন আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা তারা হ্যাঁ, কিন্তু তার জন্য প্রস্তুত, কেননা তারা পড়াশোনাই করছে অনলাইনে। কিন্তু আমরা যারা আমরা ওল্ড স্কুলের এবং নতুন স্কুলের তো আছি, আমাদের কিন্তু ওই মুদ্রণের প্রতি একটা অদ্ভুত একটা টান মায়া থেকে আমি গেছে। আমি এক কথায় এটার উত্তর দিয়ে দিয়ে দিচ্ছি আমার স্বল্প জ্ঞানে, যে আপনারা ওল্ড না, ওল্ড ইজ গোল্ড, আপনারাই আধুনিক। কারণ আপনি ওই ইসে ওই যে টাইপ মেশিন, যেটা ওই যে খটখট করে শব্দ হতো, ম্যানুয়াল, সেটাতেও টাইপিং। লিখেছেন, কম্পিউটারে লিখেছেন, এখন আপনি মোবাইলেও লিখছেন, মোবাইলের জুম আপনি সমস্ত পৃথিবীব্যাপী অনুষ্ঠান করছেন, আপনি নোটপ্যাডে বইও পড়ছেন। সুতরাং আপনি আধুনিক, বরং ওরা হয়তো সংকুচিত হবে, ওরা অনেক কিছু পাবে না। আপনি কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের দেখেছেন। হারিয়ে যায়, হ্যাঁ, তো আমরা আমাদের যে আমরা লেখার একটু হ্যাঁ আমরা আমরা একটু আসলে তো আমাদের শেষ করতে হবে শেষ অনেক। হ্যাঁ, শেষ করা যায় না। আড্ডা কখনো কাজে শেষ হয়? হ্যাঁ, আচ্ছা, ম্যারাথন, এটা ম্যারাথন চলে। আমরা আমরা আফজালকে এটা বলছি যে এই হ্যাঁ, আড্ডা কন্টিনিউ করবে পরে, হ্যাঁ, আবারও হ্যাঁ, পরে আমরা আবার বলবো। যেন আলী আফজাল ভাই আমাদের আবার সুযোগ আজকে দিও। হ্যাঁ, হ্যাঁ, না, আমাদের এখনো আজকে অনেক কিছু যেখানে বলার শেষ আছে। হলো, আজকে যেখানে শেষ হলো যে এই মহামারী কারণে আমরা কি প্রিন্টিং জিনিসটা হারিয়ে হ্যাঁ, ফেলছি কিনা, হ্যাঁ, হ্যাঁ, এই ব্যাপারটা আবার শুরু করবো ওইখান থেকে। ওই দিনে ওখান থেকে শুরু যেদিন করবো। আফজাল টাইম দিবে সেদিন আমরা আবার হ্যাঁ, তিনজনে হ্যাঁ, মিলে শুরু করবো এটা। নিশ্চয় নিশ্চয় দারুণ হ্যাঁ, বিষয় এই হবে। আমিও এই এই অনেক একটা আব্দুল ভাইয়ের কাছে থাকলো আমাদের। হ্যাঁ, একদম শাহেদা শিমুল জানিয়েছে, সবাইকে শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আর আপনাদের তিনজনের কাছ থেকেও আমি অনেকগুলো বিষয় জানতে পেরেছি। আমার সৌভাগ্য যে আপনাদের সঙ্গে আমার বসবার উদ্ধত্ত হয়েছে বা সুযোগ হয়েছে। আফজল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, বেগম গ্যালারিকে ধন্যবাদ জানাচ্ছি, ভিন্ন চোখকে তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা যেন এস এম সুলতানের কথা বলছি না আজিজ ভাই, সে এস এম সুলতানের যে জীবন দর্শন, আর আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের যে লালন সাজি রয়েছেন, সত্যিকারের কবি যদি হই, আমরা শিল্পী যদি হই, তাদের জীবন দর্শনটাকে আমরা যদি বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, এবং এক পৃথিবীর সন্তান হয়ে, বাংলার সন্তান হয়ে শুধু সেইটুকুকে যদি আমরা পৃথিবীর মাঝখানে ছড়িয়ে দিতে পারি, তাহলে সমস্ত পৃথিবী, সমস্ত পশ্চিম বুঝতে পারবে যে এই প্রাচ্যের ভাব সম্পদের গুরুত্ব এবং শক্তি। এবং তারা নিশ্চয়ই সেই গুরুদেবের কথাই বলতে হয় যে সভ্যতার সভ্যতার সংকট। সংকট, সংকটের যে প্রবন্ধ তিনি বলেছিলেন যে সেই আহ, সেই সূর্য একদিন উদিত হবে, হ্যাঁ, নতুন সূর্য, সেই সূর্য প্রাচ্য দেশ থেকে হবে। আমিও তার কথা খুব বিশ্বাস করি। নিশ্চয়ই আপনাদের মাধ্যমে, কারো না কারোর মাধ্যমে, তাদেরকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বাংলার সাহিত্য এবং শিল্প এবং তার সংস্কৃতির যে শক্তি, সেটাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই যে পোয়েট্রি, যেটাকে আমরা ভিজুয়াল ফেস্টিভ্যাল বলছি, আর্ট ফেস্টিভ্যাল বলছি, সেই সেই ভিজুয়ালি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নিশ্চয়ই পৃথিবী একদিন সবাইকে ভালোবাসতে শিখবে, সকল মানুষ সকল মানুষকে ভালোবাসতে শিখবে, এবং নিজেকেও ভালোবাসতে শিখবে। সকলকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শেষ করছি। বেঁচে থাকা এবং ভালোবাসা জীবনের মূল মন্ত্র। ধন্যবাদ। ধন্যবাদ। ইলেকট্রিসিটি এলো? ক্লোজ করা হয়েছে?